তা বলে তোমরা ওর ধারে কাছে যেও না। যোগ বল না থাকলে বো করে ছোবল মেরে দেবে, সাবধান। স্যাটারডে সাসপেন্স বাই কুনালে আপনাদের সকলকে স্বাগত। এই দ্বিতীয় সিজনে রয়েছে টেনিদা সিরিজের সমস্ত গল্প, উপন্যাস ও নাটক। এই উপন্যাসের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়, যার প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়, ছিলেন বিশিষ্ট বাঙালি উপন্যাসিক, ছোট গল্পকার এবং অধ্যাপক। 1918 সালে 4 ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের দিনাজপুরে জন্মগ্রহণ করেন এবং 1970 সালে 6 নভেম্বর মারা যান। টেনিদা সিরিজের জন্য বিশেষভাবে পরিচিত হলেও তিনি ধুলি, ভাঙাগড়া, কামলতা এর মতন উপন্যাসও রচনা করেন। আজ আমরা নিয়ে এসেছি তার রচিত প্রথম উপন্যাস চার মূর্তি, যা 1957 সালে তিনি রচনা করেন। এই প্রথম পর্বে রয়েছে মোট 8টি গল্প। শুরু হচ্ছে তবে চার মূর্তির প্রথম পর্ব। তবে হ্যাঁ, গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। মেসোমশায়ের অট্টহাসি। স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। চাটুর্যদের রোয়াকে আমাদের আড্ডা জমেছে। আমরা 3 জন আছি, সভাপতি টেনিদা, হাবুল সেন আর আমি প্যালারাম বারুজ্জে। পটলডাঙ্গায় থাকি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই। আমাদের চতুর্থ সদস্য ক্যাবলা এখনও এসে পৌঁছায়নি। 4 জনে পরীক্ষা দিয়েছি। লেখাপড়ায় ক্যাবলা সবচেয়ে ভালো। হেডমাস্টার বলেছেন ও নাকি স্কলারশিপ পাবে। ঢাকায় বাঙাল হাবুল সেনটাও পেরিয়ে যাবে ফার্স্ট ডিভিশনে। আমি 2 বার অঙ্কের জন্য ডিগবাজি খেয়েছি। এবার 3rd ডিভিশন পাশ করলেও করতে পারি। আর টেনিদা, তার কথা না বলাই ভালো। সে ম্যাট্রিক দিয়েছে, কে জানে এন্ট্রান্সও দিয়েছে কিনা। এখন স্কুল ফাইনাল দিচ্ছে, এরপরে হয়তো হায়ার সেকেন্ডারিও দেবে। স্কুলের ক্লাস 10-এ সে একেবারে মনুমেন্ট হয়ে বসে আছে। তাকে সেখান থেকে টেনে 1 ইঞ্চি নড়ায় সাধ্য কার? টেনিদা বলে, বুঝলি নে, ক্লাসে 2-1 জন পুরনো লোক থাকা ভালো, মানে সব জানে টানে আর কি। নতুন ছোকরাদের একটু ম্যানেজ করা চাই তো। তা নতুন ছেলেরা ম্যানেজ হচ্ছে বই কি। এমনকি টেনিদা দুধে বড়দা, যার হাঁক শুনলে আমরা পালাতে পথ পাই না, তিনি শুধু ম্যানেজ হয়ে এসেছেন। 3-4 বছর আগেও টেনিদার ফেলের খবর এলে চেঁচিয়ে হাট বাঁধাতেন। আর টেনিদার মগজে ক আউন্স গোবর আছে তাই নিয়ে গবেষণা করতেন। এখন তিনিও হাল ছেড়ে দিয়েছেন। টেনিদার ফেল করাটা তার এমন অভ্যেস হয়ে গেছে যে হঠাৎ যদি পাস করে ফেলে তাহলে সেই সঙ্গেই তিনি একেবারে ফ্ল্যাট হয়ে পড়বেন। অতএব নিশ্চিন্তে আড্ডা চলছে। ওরই মধ্যে হতভাগ্য হাবুলটা একবার পরীক্ষার কথা তুলেছিল। টেনিদা নাক কুচকে বলেছিল, নে নে রেখে দে, পরীক্ষা সব জোচ্চুরি। কতগুলো গাধা ছেলে গাদা গাদা বই মুখস্থ করে আর টকাটক পাশ করে যায়। পাশ না করতে পারায় সবচেয়ে শক্ত। দেখ না, বছরের পর বছর হলো গিয়ে বসেছি, সব পেপারেরই অ্যান্সার লিখেছি, তবু দেখ কেউ আমাকে পাশ করাতে পারছে না। সব এক্সামিনারকে একেবারে ঠান্ডা করে দিয়েছি। বুঝলি, আসল বাহাদুরি এইখানেই। আমি বললাম, যা বলেছ, এই জন্যই তো 2 বছর তোমার সাগরেদি করছি। ছোট কাকা কান দুটো টেনে টেনে প্রায় আধ হাত আমার লম্বা করে দিয়েছে, তবুও স্কুল কাপড়ে ঠিক বসে আছি। টেনিদা বললে, চুপ কর, মেলা বকিসনি। তোর ওপরে আবার আশা ভরসা ছিল, ভেবেছিলাম আমার মনের মতন শিষ্য হতে পারবি তুই, কিন্তু দেখছি তুই একেবারে 1 নম্বরের বিশ্বাসঘাতক। কোন আক্কেলে অঙ্কের খাতায় 36 নম্বর শুদ্ধ করে ফেললি?
আর ফেললি যদি ঢেরা দিয়ে কেটে এলি নে কেন? আমি ঘাটটা চুলকে বললাম, ভারী ভুল হয়ে গেছে। টেনিদা বললে, দুনিয়াটাই নেমো খারাম। মোরগ্গে, কিন্তু এখন কি করা যায় বল দেখি? পরীক্ষার পর সেফ কলকাতায় বসে ভ্যারান্ডা ভাজবো। একটু বেড়াতে তেড়াতে না গেলে কি ভালো লাগে? আমি খুশি হয়ে বললাম, বেশ তো, চলো না। লিলুয়ায় আমার রাঙা পিসিমার বাড়ি আছে, দুদিন সেখানে বেশ হই হল্লা করে। থাম বলছি পেলা, থামলি? টেনিদা দাঁত খিচিয়ে বললে, যেমন তো ছাগলের মতো লম্বা লম্বা কান, তেমনি ছাগলের মতন বুদ্ধি। লিলুয়া, আহা, ভেবেচিন্তে কি একখানা জায়গা বের করলেন। তার চেয়ে হাতিবাগান বাজারে গেলে ক্ষতি কি? ছাতের ওপর উঠে হাওয়া খেলেই বা ঠেকাচ্ছে কে? যত সব পিলে রোগী নিয়ে পড়া গেছে। রাম রাম। হাবুল সেন চিন্তা করে বললে, আর একটা জায়গা যাওন যায়, বর্ধমানে যাইবা? সেইখানে আমার বড় মামা হইল গিয়া পুলিশের ডিএসপি। দূর দূর, সেই ধারে বর্ধমান। টেনিদা নাক কোচকালো। ট্রেনে চেপেছিস কি রক্ষে নেই? বর্ধমানে যেতেই হবে, মানে যে গাড়িতেই চড়বি ঠিক বর্ধমানেই নিয়ে যাবে। সেই রেলের ঝকঝক আর পি পি, প্ল্যাটফর্মে যেন রথের মেলা। তবে চাঁদির ওপরটা একবার চুলকে নিয়ে টেনিদা বললে, তবে হ্যাঁ, সীতাভোগ আর মিহিদানা পাওয়া যায় বটে। সেদিক থেকে বর্ধমানের প্রস্তাবটা বিবেচনা করা যেতে পারে বই কি। অন্তত লিলুয়ার চাইতে ঢের ভালো। রাঙা পিসিমার বাড়িকে অপমান? আমার ভারী রাগ হলো। বললাম, সে তো ভালোই হয়, তবে বর্ধমানের মশা সাইজ যে প্রায় চড়ুই পাখির মতো। তাদের গোটা কয়েক মশারিতে ঢুকলে সীতাভোগ মিহিদানার মতো তোমাকেও ফলার করে ফেলবে। তাছাড়া আমি বলে চললাম, আরও আছে, শুনলে তো, হাবুলের মামার ডিএসপি। ওখানে যদি কারোর সঙ্গে মারামারি বাঁধিয়েছ তাহলে আর কথা নেই, সঙ্গে সঙ্গে হাজতে পুড়ে দেবে। টেনিদা দমে গিয়ে বললে, যা যা, মেলা বকিসনি। কিরে হাবুল, তোর মামা কেমন লোক? হাবুল ভেবে টেবে বললে, তা পালা নিতান্ত মিথ্যা কথা কয় নাই। আমার মামা আবার মিলিটারিতে আসিল, মিলিটারি মেজাজ। এই সেরেছে না, ঢাকার বাঙালটাকে নিয়ে পারবার জো নেই। ওসব বিপজ্জনক মামার কাছে খামোকা মরতে যাওয়া কেন? দিব্যি আছি, মিথ্যে ফ্যাচাঙ্গের ভেতরে কে পড়তে চায় বাপু? আলোচনাটা এইভাবেই এই পর্যন্তই এসেছে। হঠাৎ বেগে ক্যাবলার প্রবেশ, হাতে এক ঠোঙা আলু কাবলি। এই যে ক্যাবলা এসে পড়েছে বলেই টেনিদা লাফিয়ে উঠল। তারপরেই চিলের মতন ছো মেরে ক্যাবলার হাত থেকে কেড়ে নিয়ে আলু কাবলির ঠোঙাটাকে প্রায় অর্ধেকটা একেবারে মুখে পুড়ে দিয়ে বললে, কোত্থেকে কিনলি রে? তফা বানিয়েছে তো। আলু কাবলির শোকে ক্যাবলাকে বিমর্ষ হতে দেখা গেল না, বরং ভারী খুশি হয়ে বললে, মোড়ের মাথায় একটা লোক বিক্রি করছিল। এখনো আছে লোকটা? আরো আনাচারেক নিয়ে আয় না। ক্যাবলা বললে, ধত, আলু কাবলি খাবে কেন? পোলাও, মুরগি, চিংড়ি, কাটলেট, আনারসের চাটনি, দই, রসগোল্লা। টেনিদা বলে, ইস 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 ইস, আর বলিসনি, আর বলিসনি, এমনিতেই পেট চুই চুই করছে, তার উপর ওসব বললে একদম হার্ট ফেল করবো। ক্যাবলা হেসে বলে, হার্ট ফেল করলে তুমিই পস্তাবে। আজ রাত্রিরে আমাদের বাড়িতে এসব রান্না হচ্ছে কি না, আর মা তোমাদের তিনজনকেই নিমন্ত্রণ করতে বলে দিয়েছেন। শুনে আমরা তিনজনে একেবারে পুরো 3 মিনিট মুখ দিয়ে একটা রা বেরোলো না। তারপর তিরিং করে একটা লাফ দিয়ে টেনিদা বললে, সত্যি বলছিস ক্যাবলা? সত্যি বলছিস? রসিকতা করছিস না তো? ক্যাবলা বলে, রসিকতা করবো কেন? রাঁচি থেকে মেসোমশাই এসেছেন যে, তিনি তো বাজার করে আনলেন। আর মুরগি আছে তো? দেখিস ক্যাবলা, বামুনকে আশা দিয়ে নিরাশ করিসনি। পরজন্মে তাহলে তোকে কিন্তু মুরগি হয়ে জন্মাতে হবে, খেয়াল থাকে যেন। সে ভাবনা নেই,
আধ ডজন দড়ি বাঁধা মুরগি উঠানে ক্যাঁ ক্যাঁ করছে দেখে এলাম। স্ট্রিম ট্রিম ট্রা লা 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 লা। টেনিদা আনন্দে নিচে উঠল, সেই সঙ্গে আমরা তিনজন কোরাস ধরলাম। চার মূর্তি চার মূর্তি আমরা চার মূর্তি, চার মূর্তি চার মূর্তি আমরা চার মূর্তি। পটল ডাঙ্গার সবাই জানে বিখ্যাত চার মূর্তির নাম। হাবুল ক্যাবলা টেনিদা আর বিলে রোগী পেলারা। চার মূর্তি চার মূর্তি আমরা চার মূর্তি, চার মূর্তি চার মূর্তি আমরা চার। গলি দিয়ে একটা নেড়ি কুকুর আসছিল, সেটা ঘ্যাক করে একটা ডাক দিয়ে ল্যাজ গুটিয়ে উল্টো দিকে ছুটে পালালো। রাত্রিরে খাওয়ার তা ব্যবস্থা হলো, সে আর কি বলবো। টেনিদার খাওয়ার বহর দেখে মনে হচ্ছিল এরপরে ও আর এমনি উঠতে পারবে না, ক্রেনে করে তুলতে হবে। শের দুই মাংসের সঙ্গে ডজনখানে কাটলেট তো খেলোই, এরপরে প্লেট ফ্লেট শুদ্ধ খেতে আরম্ভ করবে এমনই আমার মনে হলো। খাবার টেবিলে আরেকজন মজার মানুষকে পাওয়া গেল, তিনি ক্যাবলার মেসোমশাই। ভদ্রলোক কত গল্পই না জানে। একবার শিকার করতে গিয়ে বুনো মোষের ল্যাজ ধরে কেমন বন বন করে ঘুরিয়েছিলেন, সে গল্প শুনে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরবার জো হলো। আর একবার নাকি গাছের ডাল ভেঙে সোজা বাঘের পিঠের উপর গিয়ে পড়েছিলেন। বাঘ তাকে টপাত করে খেয়ে ফেলা দূরের কথা, সঙ্গে সঙ্গে অজ্ঞান। বোধহয় ভেবেছিল তাকে ভূতে ধরেছে। এমনকি সবাই মিলে জলজান্ত বাঘকে যখন খাঁচায় পুড়ে ফেললো তখনও তার জ্ঞান হয়নি। শেষকালে নাকি স্মেলিং সল্ট শুকিয়ে আর মাথায় জলে ছিটে দিয়ে তবে বাঘের মূর্ছা ভাঙাতে হয়। খাওয়ার পর ক্যাবলাদের ছাদে বসে এই সব গল্প হচ্ছিল। ইজি চেয়ারে বসে একটার পর একটা সিগারেট খেতে খেতে গল্প বলছিলেন ক্যাবলার মেসোমশাই, আর আমরা মাদুরে বসে শুনছিলাম। মেসোমশাই টাকের ওপর চাঁদের আলো চিকচিক করছিল, থেকে থেকে লালচে আগুনে অদ্ভুত মনে হচ্ছিল তার মুখখানা। মেসোমশাই বললেন, ছুটিতে বেড়াতে যেতে চাও? আমি এক জায়গা যাওয়ার কথা বলতে পারি। অমন সুন্দর স্বাস্থ্যকর জায়গা আশেপাশে বেশি নেই। ক্যাবলা বললে, রাঁচি? মেসোমশাই বললেন, না 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 না, এমন বেজায় গরম পড়ে গেছে ওখানে, তাছাড়াও বড্ড ভিড়, ও সুবিধা হবে না। টেনিদা বললে, দার্জিলিং না শিলং? মেসোমশাই বললেন, বেজায় শীত, গরমে পুড়তে কষ্ট হয় বটে, কিন্তু শীতে জমে যেতেই বা কি সুখ, সে আমি ভেবে পাইনি, ওসব নয়। আমার একটা কিছু বলার দরকার ছিল এই সময়, কিন্তু কিছুই মনে এলো না। ফস করে আমি বলে ফেললুম, গোবরডাঙ্গা। চুপ কর বলছি পেলা, চুপ কর। টেনিদা দাঁত খিঁচল। নিজে এক নম্বরে গোবর গণেশ, গোবরডাঙ্গার লিলুয়া ছাড়া আর কি বা জায়গা খুঁজে পাবি তুই? মেসোমশাই বললেন, থামো 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 থামো, ওসব নয়। আমি যে জায়গার কথা বলছি কলকাতার লোকে তার এখনও খবর রাখে না। জায়গাটা রাঁচির কাছাকাছি বটে, হাজারিবাগ আর রামগড় থেকে সেখানে যাওয়া যায়। বাস থেকে নেমে গরুর গাড়ির চড়ে মাইল তিনেক পথ, ভারী সুন্দর জায়গা, শাল আর মহুয়ার বন, একটা লেক রয়েছে, তাতে টলটলে নীল জল। দিনের বেলাতেই হরিণ, তারপরে আরও অনেক খরগোশ, বনমুরগি এসব ঘুরে বেড়ায়। কাছে সাঁওতালদের বস্তি, দুধ আর মাংস খুব সস্তায় পাওয়া যায়। লেকেও কিছু মাছ আছে, 2 পয়সা 4 পয়সা সের। আর সেইখানে পাহাড়ের একটা টিলার ওপর একটা খাসা বাংলো আমি কিনেছি। বাংলোটা এক সাহেব তৈরি করেছিলেন, বিলেতে যাওয়ার আগে আমাকে বেচে দিয়ে গেছে। চমৎকার বাংলো।
তার বারান্দায় বসে কতদূর পর্যন্ত যে দেখতে পাওয়া যায় ঠিক নেই। পাশে ঝর্ণা, 12 মাস তীর করে জল বইছে। ওখানে গিয়ে যদি 1 মাস থাকো, এই রোগা প্যাকাটের দল সব একেবারে ভীম ভাওয়ানি হয়ে ফিরে আসবে। টেনিদার পাহাড় প্রমাণ আহার করে তাকিয়া হেলান দিয়ে পড়েছিল, তরাক করে উঠে বসল। আমরা যাব, আমরা 4 জনেই যাব। মেসোমশাই আরেকটা সিগারেট ধরিয়ে বললেন, সে তো ভালো কথাই, কিন্তু একটা মুশকিল আছে। কি মুশকিল? কথাটা হলো মানে বাড়িটার কিছু গোলমাল আছে। গোলমাল কিসের? ওখানকার সাঁওতালরা বলে বাড়িটাতে নাকি দানো পাওয়া, ওখানে নাকি অপদেবতার উপদ্রব হয় মধ্যে মধ্যে। কে যেন দুম দুম করে হেঁটে বেড়ায়, অদ্ভুতভাবে চেঁচিয়ে ওঠে, অথচ কাউকে দেখতে পাওয়া যায় না। আমি অবশ্য বাড়িটা কিনবার পর মাত্র 12 গেছি, তাও সকালে পৌঁছেছি আর সন্ধেবেলায় চলে এসেছি। কাজেই রাত্রিরে ওখানে কি হয় না হয় কিছুই টের পাইনি। তাই ভাবছি ওখানে যেতে তোমাদের সাহসে কুলোবে কিনা। টেনিদা বললে, ওসব বাজে কথা, ভূত টুত বলে কিছু নেই মেসোমশাই, আমরা 4 জনেই যাব। ভূত যদি থাকেই তাহলে তাকে একেবারে রাঁচির পাগলা গারদে পাঠিয়ে দিয়ে তবেই ফিরে আসবো কলকাতায়। আর কিন্তু তারপরে আর কিছু বলতে পারল না টেনিদা। হঠাৎ থমকে গিয়ে 2 হাতে হাবুল সেনকে প্রাণপণে জাপটে ধরল। হাবুল ঘাবড়ে গিয়ে বলে, আহা করো কি, সাইডে দাও, সাইডে দাও, গলা পর্যন্ত খাইছি, পেটটা ফাইটে যাবে তো, সারো সারো টেনিদা। টেনিদা তবু ছাড়ে না, আরো শক্ত করে হাবুলকে জাপটে ধরে বললে, ও কি রে, বাড়ির ছাতে ওইটা কি কি? আকাশে চাঁদটা ঢাকা পড়েছে এক ফালি কালো মেঘের আড়ালে, চারিদিকে একটা অদ্ভুত অন্ধকার। আর সেই অন্ধকারে পাশের বাড়িতে ছাতে কার যেন 2 অমানুষিক চোখ দপদপ করে জ্বলছে। আর সেই মুহূর্তে ক্যাবলার মেসোমশাই আকাশ ফাটিয়ে প্রচণ্ড অট্টহাসি। সে হাসিতে আমার কান বো বো করে উঠল, পেটের মধ্যে খটখটিয়ে নড়ে উঠল পালা জ্বরের পিলে। মনে হলো মুরগি টুরগিগুলো বুঝি পেট ফেট ছিঁড়ে কক 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 করে বেরিয়ে আসবে। এমন বিরাট কিম্ভূত অট্টহাসি জীবনে আর কখনো শুনিনি। শুরু হচ্ছে দ্বিতীয় গল্প, যোগসর্পের হাড়ি। একে তো ক্যাবলার মেসোমশাই ওই উৎকট অট্টহাসি, তারপর আবার পাশের বাড়ির ছাতে 2 আগুন মাখা চোখ। জয় মা কালী বলে সিঁড়ির দিকে ছুট লাগাবো ভাবছি, এমন সময় সে জ্বলন্ত চোখের মালিক এক লাফে ছাতের পাঁচিলে উঠে পড়ল, তারপর আরেক লাফে আরেক বাড়ির কার্নিশে। পৈশাচিক অট্টহাসিটা থামিয়ে মেসোমশাই বললেন, একটা হুলো বেড়াল দেখে চোখ কপালে উঠল, তোমরা যাবে সেই ডাক বাংলায়। ভেঞ্চি কাটার মতো করে আবার খানিকটা খ্যাক খ্যাকে হাসি হাসলেন ভদ্রলোক। বীর কি আর গাছে ফলে? আমাদের ভেতর ক্যাবলাটাই বোধ হয় ভয়টয় বিশেষ পাইনি, 1 নম্বরে বিচ্ছু ছেলে, তাই সঙ্গে সঙ্গেই বললে, না, পটলের মতন পটল ডাঙায় ফলে। টেনিদার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে হাবুল হাঁসফাঁস করে বললে, কিংবা ঢেঁড়সের মতন গাছের ওপর ফলে। এবার আমাকেও কিছু বলতে হলো, কিংবা চালের ওপর চাল কুমড়োর মতো ফলে। টেনিদা দম নিচ্ছিল এতক্ষণ,
এবার এবার একটু দাঁত খিচিয়ে উঠল। থাম থাম সব, বাজে বকিসনি। সত্যি বলছি মেসমশাই, আমরা একদমই ভয় পাইনি। এই পেলাটাই বেজায় ভীত কিনা, তাই ওকে একটু ঠাট্টা করছিলুম। বারে, মজা মন্দ নয় তো, শেষকালে আমার ঘাড়ি চালাবার চেষ্টা। আমার ভীষণ রাগ হলো। আমি ছাগলের মতো মুখ করে বললাম, না মেসমশাই, আমি মোটেই ভয় পাইনি। টেনিদার দাঁত কপাটি লেগে যাচ্ছিল কিনা, তাই চেঁচিয়ে ওকে সাহস দিচ্ছিলাম। সাহস দিচ্ছিল? ওরে আমার পাকা পালোয়ান রে। টেনিদার নাক টাক কুচকে মুখটাকে আমের মোরব্বার মতো করে বললে, দেখ পেলা, বেশি জ্যাঠামি করবি তো এক চড়ে তোর কান দুটোকে কানপুরে পাঠিয়ে দেব। মেসমশাই বললেন, আচ্ছা আচ্ছা, তো থাক 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 থাক, তোমরা যে বীর পুরুষ এখন তা বেশ বুঝতে পারছি, কিন্তু আসল কথা হোক, তোমরা কি সত্যি ঝন্টি পাহাড়ে যেতে চাও? ঝন্টি পাহাড়? সে আবার কোথায়? যাব বাবা, সেখানে মরতে যাব কেন? টেনিদা চটাং করে বলে ফেলল। মেসমশাই বললেন, কি আশ্চর্য, কি আশ্চর্য, এক্ষুনি তো সেখানে যাবার কথা হচ্ছিল। তাই নাকি? টেনিদা মাথা চুলকে বললে, বুঝতে পারিনি, তবে কিনা এই ঝন্টি পাহাড় নামটা কি বলে তেমন ভালো নয়। হাবুল বললে, হ্যাঁ, বড়ই বদখাত। আমি বললাম, শুনলেই মনে হয় ব্রহ্মদৈত্য আছে। মেসমশাই আবার খ্যাক খ্যাক করে হেসে বললেন, তার মানে তোমরা যাবে না, ভয় ধরেছে বুঝি? টেনিদা এবার তরাক করে লাফিয়ে উঠল। তারপর সাঁ করে একটা বুক ডন দিয়ে বললে, ভয় দুনিয়ায় আছে বলে আমি জানি নে। নিজের বুকে একটা থাপ্পড় মেরে বললে, কেউ না যায়, হাম যায়েঙ্গা, একাই যায়েঙ্গা। ক্যাবলা বললে, আর যখন ভূত ধরেঙ্গা? তখন ভূতকে চাটনি বানিয়ে খায়েঙ্গা। টেনিদার বীর রসে চাগিয়ে উঠল, সত্যি কেউ না যায়, আমি একাই যাব। হঠাৎ আমার ভারী উৎসাহ হলো, আমিও যাব। ক্যাবলা বললে, আমিও। হাবুল সেন ঢাকায় ভাষায় বললে, আমিও যাবো। মেসমশাই বললেন, তোমরা ভয় পাবে না? টেনিদা বুক চিতিয়ে বললে, একদমই না। আমিও ওই কথাটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ হতভাগা ক্যাবলা একটা ফোড়ন কেটে দিলে। তবে রাত্রিবেলা হুড়ো বেড়াল দেখলে কি হবে কিছুই বলা যায় না। মেসমশাই আবার ছাদ ফাটানো অট্টহাসি হেসে উঠলেন। টেনিদা গর্জন করে বললে, দেখ ক্যাবলা, বেশি বক বক করবি তো এক ঘুষিতে তোর নাক। আমি জুড়ে দিলুম, নাসিকে পাঠিয়ে দেব। যা বলেছিস, একখানা কথার মতো কথা। এই বলে টেনিদা এমনভাবে আমার পিঠে চাপড়ে দিল যে আমি ও করে চেঁচিয়ে উঠলুম। তারপরে খানিকটা ঘটনা সংক্ষেপে বলা যায়। কেমন করে আমরা চার মূর্তি বাড়ি গিয়ে পারমিশন আদায় করলাম, সেসব কথা বলতে গেলে মহাভারত হয়ে যাবে। সেসব এলাহি কাণ্ড এখন থাক। মোট কথা, এর 3 দিন পরেই কাঁধে 4টে সুটকেস আর বগলে 4টে শতরঞ্জি জড়ানো বিছানা নিয়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। ট্রেন প্রায় ফাঁকাই ছিল। এই গরমে নেহাত মাথা খারাপ না হলে আর কে রাঁচি যায়? ফাঁকা একটা ইন্টার ক্লাস দেখে আমরা উঠে পড়লাম। তারপর 4টে বিছানা পেতে নিলাম। ভাবলাম বেশ আরামে লম্বা হয়ে শুয়ে পড়ি। হঠাৎ টেনিদা ডাকলো, আয় পালা। আবার কি হলো? ভারী খিদে পেয়েছে মাইরি, পেটের ভেতরে যেন এক পাল ছুঁচো বক্সিং করছে। বললাম, সে কি, এই তো বাড়ি থেকে বেরোবার আগে প্রায় 30খানা লুচি আর সেটটাক মাংস সাবার করে এলে, গেল কোথায় সেগুলো? হাবুল বললে, তোমার পাইটা একটা ভস্যকিট ধুইকে বসে আছে। টেনিদা বলে, যা বলেছিস, ভস্য কিটই বটে, যা ঢোকে সঙ্গে সঙ্গে সে ভস্য হয়ে যায়। বলেই দরাজভাবে হাসল। বামুনের ছেলে বুঝলি, সাক্ষাৎ অগস্ত্য মুনির বংশধর। বাতাপি বা ইলবব ফিলবব যা ঢুকবে দেনেন্দের হজম হয়ে যাবে। এরই নাম ব্রহ্ম তেজ।
ক্যাবলা বলে বসলো, ঘোড়ার ডিমের বামুন তুমি, পইতে আছে কোথায় তোমার? পইতে? টেনিদা একটা ঢোক গিলল। ব্যাপারটা কি জানিস, গরমের সময় পিঠ চুলকোতে গিয়ে কেমন পটাং করে ছিঁড়ে যায়। তা আদত বামুনের আর কি পইতের দরকার কি রে, ব্রহ্মতেজ থাকলেই হলো। কিন্তু সত্যি কি আর করা যায় বলতো, পেটের ভেতর ছুঁচোগুলো যে রেগুলার হাডুডুডু খেলছে। ক্যাবলা বললে, তার কি করবে, তুমি রেফারিগিরি করো। কি বললি ক্যাবলা? কি আর বলবো, কিছুই বলিনি। বলেই ক্যাবলা বিছানায় লম্বা হয়ে পড়ল। হাবুল সেন এর মধ্যে বলে বসলো, পাইটা কিলমাইরা বইসা থাকো। কার পেটে কিল মারবো, তোর? বলে ঘুষি বাগিয়ে টেনিদা উঠে পড়ে আর কি। হাবুল চটপট করে বলে বসলো, আমার না, প্যালার 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 প্যালার। বারে, এ তো বেশ মজা দেখছি। মিছে মিছে আমি কেন পেটে কিল খেতে যাই? তরাক করে একটা বাঙ্কের উপর উঠে বসে আমি বললাম, আমি কেন কিল খাবো, কি দরকার আমার? টেনিদা বললে, খেতেই হবে তোকে, হয় আমায় যা হোক কিছু খাওয়া, নইলে শুধু কিল কেন, রাম কিল আছে তোর বরাতে। ওই তো কত ফেরিওয়ালা যাচ্ছে, ডাক না একটাকে। পুরি, কচুরি, কমলালেবু, চকলেট, ডালমুট। আমি তো দেখছি একটা জুতোর ব্রাশ যাচ্ছে, ওকেই ডাকবো? আমি নিরীহ গলায় জানতে চাইলাম। তবে রে, বলে টেনিদা প্রায় তেড়ে আসছিল, আর আমি জানলা দিয়ে লাফিয়ে পড়বো কিনা ভাবছিলুম। এমন সময় ঢনা ঢন ঢন করে ঘন্টা বাজল। ইঞ্জিন ভোঁ করে আওয়াজ হলো, আর গাড়ি নড়ে উঠল। সঙ্গে সঙ্গে দরজা খুলে আর একজন ঢুকে পড়ল কামরায়। তার হাতে এক প্রকাণ্ড সন্দেহজনক চেহারার হাঁড়ি, আর তখনই পেছন থেকে কে যেন কি একটা ছুঁড়ে দিল গাড়ির ভেতর। সেটা পড়বি তো পর একেবারে টেনিদার ঘাড়ের ওপর। টেনিদা হাউমাউ করে উঠল, আরে বাড়ি গেলুম রে। তারপর চোখ পাকিয়ে, এটা কি হলো মশাই বলতে গিয়েই স্পিকটি নট। সঙ্গে সঙ্গে আমরাও। গাড়িতে যিনি ঢুকেছেন তার চেহারাখানা দেখবার মতো। একটা দশাসই চেহারার সাধু, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, দাড়ি, গোপ, মুখ একেবারে ছয়লাপ, গলায় এই মোটা মোটা রুদ্রাক্ষের মালা, কপালে লাল টকটকে সিঁদুরের তিলক, পায়ে সুর তোলা নাগরা। হাতের সন্দেহজনক হাঁড়িটা নামিয়ে রেখে সাধু বাবা বললেন, ঘাবড়ে যেও না বৎস, ওটা আমার বিছানা। তাড়াহুড়োতে আমার শিষ্য জানলা গলিয়ে ছুঁড়ে দিয়েছে, তোমার বিশেষ লাগেনি তো? না, তেমন আর কি লেগেছে বাবা, তবে 7 দিনে ঘাড়ের ব্যথা ছাড়লে হয়। টেনিদা ঘাড় ডলতে লাগলো। আমি কিন্তু ভারী খুশি হয়ে গেলাম সাধু বাবার ওপরে। যেমন করে আমার পেটে কিল মারতে এসেছিল, বোঝো এবার। সাধু বাবা হেসে বললেন, একটা বিছানার ঘায়ে কাবু হয়ে পড়লে বৎস, আর আমার কাঁধে একবার একটা আস্ত কাবুলিওয়ালা 1 মণ হিঙের বস্তা নিয়ে বাঙ্ক থেকে পড়ে গিয়েছিল, তবু আমি অক্কা পাইনি। 7 দিন হাসপাতালে থেকেই সামলে নিয়েছিল। বুঝেছ বৎস, এরই নাম যোগ বল। তবে তো আপনি মহাপুরুষ স্যার, দিন দিন পায়ে ধুলো দিন। বলেই টেনিদা ঝাঁ করে সাধু বাবাকে একটা প্রণাম ঠুকে বসলো। সাধু বললেন, ভারী খুশি হলুম, তোমার সুমতি হোক। তা তোমরা কারা এমন দল বেঁধেই চলেছই বা কোথায়? প্রভু, আমরা রামগড়ে যাচ্ছি বেড়াতে। আমার নাম টেনি, ভজহরি মুখুজ্জে। এ হচ্ছে পেলারাম বাড়ুজ্জে, খালি জ্বরে ভোগে আর পেটে মস্ত একটা পিলে আছে। এ হলো হাবুল সেন, যদিও ঢাকায় বাঙাল, কিন্তু আমাদের পটলডাঙ্গা থান্ডার ক্লাবে অনেক টাকা চাঁদা দেয়। আর ও হলো ক্যাবলা মিত্তির, ক্লাসে টকাটক ফার্স্ট হয়, আর ওদের বাড়িতে আমাদের বিস্তর পোলাও মাংস খাওয়ায়। পোলাও মাংস? আহা, তা বেশ তা বেশ।
দাড়ির ভেতরে সাধু বাবা যেন নোলার জল সামলালেন মনে হলো। হ্যাঁ, তা বেশ, তা বেশ। বাবা, আপনি কোনো মহাপুরুষ? হাবুল সেন হাত জোর করে জানতে চাইল, বাবা আপনি কোন মহাপুরুষ? আমার নাম স্বামী ঘুটঘুটানন্দ। ঘুটঘুটানন্দ? ওরে বাবা! ক্যাবলার স্বঘোক্তি শোনা গেল। এতেই ঘাবড়ালে বৎস ক্যাবলা? আমার গুরুর নাম কি ছিল জানো? ডমরুডক্কা পট্টানানন্দ। তার গুরুর নাম ছিল উচ্চণ্ড মার্তণ্ড কুকুট্ট ডিম্ব ভর্জনন্দ। তার গুরুর নাম ছিল... আর বলবেন না প্রভু ঘুটঘুটানন্দ, এতেই দম আটকে আসছে, এরপর হার্ট ফেল করব। বাঙ্কের ওপর থেকে এবার কথাটা বলতেই হলো আমাকে। শুনে ঘুটঘুটানন্দ করুণার হাসি হাসলেন। আহা, নাবালক, তা তোমাদের আর দোষ কি? আমার গুরুদেবের উদ্ধর্তন চতুর্থ গুরুর নাম শুনে আমারই দুদিন ধরে সমানে হিক্কা উঠছিল। সে যাক, তোমরা চারজন আছো দেখছি, যাবেও রামগড়ে। আমি নামবো মুড়িতে, সেখান থেকে রাঁচি। তা বৎসগণ, আমার যোগ নিদ্রা একটু প্রবল, চট করে ভাঙতেই চায় না। মুড়িতে গাড়ি ভোরবেলায় পৌঁছায়, যদি উঠিয়ে দাও বড় ভালো হয়। সেজন্যে ভাববেন না প্রভু, ঘাটশিলাতেই উঠিয়ে দেবো আপনাকে, ক্যাবলা আশ্বাস দিলে। না না বৎস, অত তাড়াতাড়ি জাগাবার দরকার নেই। ঘাটশিলা মাঝরাত। তাহলে টাটানগরে? সেটা শেষ রাত বৎস, অত ব্যস্ত হয়ও না, মুড়িতে উঠিয়ে দিলেই চলবে। টেনিদা বললে, আচ্ছা তাই দেব, এবার আপনি যোগ নিদ্রায় শুয়ে পড়তে পারেন। তা পারি। ঘুটঘুটানন্দ এবার চারিদিকে তাকালেন। কিন্তু শোব কোথায়? চারজনে তো চারটে নিচের বেঞ্চি দখল করে বসেছ। আমি সন্ন্যাসী মানুষ, বাঙ্কে উঠলে যোগনিদ্রার ব্যাঘাত হবে। টেনিদা বললে, আপনি উঠবেন কেন প্রভু? পেলা বাঙ্কে শোবে, ও ব্যাঙ্কে শোতে ভীষণ ভালোবাসে। দেখো তো কি অন্যায়, বাঙ্কে ওঠা আমি একদম পছন্দ করি না। খালি মনে হয় কখন ছিটকে পড়ে যাব, আর টেনিদা কিনা আমাকেই। আমি বললাম, কখনো না, বাঙ্কে শুতে আমি মোটেই ভালোবাসি না। টেনিদা চোখ পাকালো। দেখ পেলা, সাধু সন্ন্যাসী নিয়ে ফাজলামি করিসনি, নরকে যাবি। প্রভু, আপনি পেলার বিছানা ফেলে দিয়ে ওইখানেই লম্বা হন, পেলা যেখানে হোক শোবে। আহা, বেঁচে থাকো বৎস। বলি ঘুটঘুটানন্দ আমার বিছানার ওপরে তুলে দিয়ে নিজের বিছানাটা পাতলেন। আমি জুলজুল করে চেয়ে রইলাম। তারপর শোয়ার আগে সেই সন্দেহজনক হাঁড়িটি নিজের বেঞ্চির তলায় টেনে নিলেন। টেনিদা অনেকক্ষণ লক্ষ্য করছিল, জিজ্ঞেস করল, হাঁড়িতে কি আছে প্রভু? শুনেই ঘুটঘুটানন্দ চমকে উঠলেন। হাঁড়িতে? হাঁড়িতে বড় ভয়ঙ্কর জিনিস আছে বৎস, যোগ সর্প। যোগ সর্প? হাবুল বললে, সেইটা আবার কি প্রভু? ঘুটঘুটানন্দ চোখ কপালে তুলে বললেন, সে বড় সাংঘাতিক ব্যাপার, ভীষণ সমস্ত বিষধর সাপ। তপস্যা বলে আমি তাদের বন্দি করে রেখেছি। তারা দুধকলা খায় আর হরিনাম করে। সাপে হরিনাম করে? আমি জিজ্ঞাসা না করে থাকতে পারলুম না। তপস্যায় সব হয় বৎস।
ঘুটঘুটানন্দ হাসলেন। তা বলে তোমরা ওর ধারে কাছে যেও না। যোগ বল না থাকলে বো করে ছোবল মেরে দেবে, সাবধান। আগে আমরা খুব সাবধানেই থাকবো। টেনিদা গোবেচারির মতো বললে। ঘুটঘুটানন্দ আর একবার সন্দিগ্ধ দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন, বললেন, হ্যাঁ, খুব সাবধান। ও হাঁড়ির দিকে ভুলেও তাকিও না, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ি। পড়ুন। তারপর 5 মিনিট কাটল না। ঘুটঘুটানন্দের নাক ডাকতে লাগলো। বাঙ্কের উপর দুলুনি খেতে খেতে আমি কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ কার যেন খোঁচা খেয়ে ঘুম ভেঙে গেল। দেখি টেনিদা আমার পাঞ্জরায় সুড়সুড়ি দিচ্ছে। নেমে আয় না গাধাটা, সাধু বাবা জেগে গেলে তখন লবডঙ্কা পাবি। চেয়ে দেখি টেনিদার বিছানার ওপর যোগসর্পের হাঁড়ি, আর তার ঢাকনা খুলে ক্যাবলার হাবুল সেন পটাপট রসগোল্লার লেডিকেনি সাবড়ে দিচ্ছে। টেনিদা আবার ফিসফিসিয়ে বললে, হ করে দেখছিস কি? নেমে আয় শিগগিরি, যোগসর্পের হাড়ি শেষ করে আবার তো মুখ বেঁধে রাখতে হবে। আর বলবার দরকার ছিল না, এক লাফে নেমে পড়লুম এবং এক থাবায় 2টা লেডিকেনি তুলে ফেললুম। টেনিদা এগিয়ে এসে বললে, দাঁড়া দাঁড়া, সবগুলো মেরে দিসনি, 2-1টা আমার জন্য রাখিস। ট্রেন টাটানগর ছেড়ে আবার অন্ধকারে ঝাঁপ দিয়ে পড়ল। স্বামী ঘুটঘুটানন্দের নাক সমানে রেখে চলল। চারজনে মিলে যেভাবে আমরা স্বামী ঘুটঘুটানন্দের হাঁড়ির ওপর ঝাঁপিয়ে পড়েছিলুম, তাতে সেটা চিচিং ফাঁক হতে 5 মিনিট সময় লাগলো না। অর্ধেকের ওপর টেনিদা সাবড়ে দিলে, বাকিটা আমি আর হাবুল সেন ম্যানেজ করে নিলুম। বয়সে ছোট ক্যাবলায় বিশেষ জুত করতে পারল না। গোটা 2 লেডিকেনি খেয়ে শেষে হাত চাটতে লাগলো। টেনিদা তবু হাঁড়িটাকে ছাড়ে না। শেষকালে মুখের ওপর তুলে চোঁ করে রসটা পর্যন্ত নিকেশ করে দিলে। তারপর নাকটা কুচকে বললে, ধুত্তর, গোটা কয়েক ঢেঁও পিঁপড়েও খেয়ে ফেললুম রে। জ্যান্তও ছিল 2-3টে, পেটের ভেতর গিয়ে কামড়াবে না তো? হাবুল বললে, হ্যাঁ, কামড়াতেও পারে। কামড়াগে বয়ে গেল। একবার ভীমরুল শুদ্ধ একটা জামরুল খেয়ে ফেলেছিলাম। তা সে যখন কিছু করতে পারলো না, তখন কটা পিঁপড়েতে আর কি করবে? ইচ্ছে করলে গোটা কয়েক বাঘ শুধু সুন্দরবন পর্যন্ত তুমি খেয়ে ফেলতে পারো, তোমাকে ঠেকাচ্ছে কে? হাত চাটা শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল ক্যাবলা। এর মধ্যে স্বামী ঘুটঘুটানন্দের নাক সমানেই ডেকে চলেছে। যোগ সিদ্ধ নাক কিনা, সে নাকের ডাকবার কায়দাই আলাদা। টেনিদা বললে, যতই ঘুরুত ঘুরুত করো না কেন, তোমার হাঁড়ি ফুরুত। চালাকি পেয়েছ। কাঁধের ওপর 1.5 মণি বিছানা ফেলে দেওয়া, ঘাটটা টনটন করছে এখনো। প্রতিশোধ ভালোই নেওয়া হয়েছে, কি বলিস পেলা? আমি বললুম, প্রতিশোধ বলে প্রতিশোধ, একেবারে নির্মম প্রতিশোধ। যোগসর্পের শূন্য হাঁড়িটার মুখে টেনিদা বেশ করে বাঁধল। তারপর বিছানায় লম্বা হয়ে পড়ে বললে, এবার একটু ঘুমানো যাক, পেটের জ্বালানিটা এতক্ষণে একটু কমেছে। আমার আর হাবুলেরও তাতে সন্দেহ ছিল না। কেবল ক্যাবলায় গজগজ করতে লাগলো। তোমরা সব খেয়ে নিলে আমি কিছুই পেলাম না। টেনিদা বললে, যা যা, মেলা বকিসনি। ছেলে মানুষ, বেশি খেয়ে শেষে কি অসুখে পড়বি? নে,
চুপচাপ ঘুমো এবার। ক্যাবলা ঘুমোলো কি না কে জানে, কিন্তু টেনিদার ঘুমোতে 2 মিনিটও লাগলো না। স্বামীজি নাক বললে ঘুরুত, টেনিদা নাক সঙ্গে সঙ্গে বলে জবাব দিল ফুরুত। এই উত্তর প্রত্যুত্তর কতক্ষণ চলল জানি না। মুখের ওপর থেকে দেওয়ালি পোকা তাড়াতে তাড়াতে আমিও ঘুমিয়ে পড়লুম। তৃতীয় গল্প, কলার খোসা। মুড়ি মুড়ি জংশন। ধর্মড়িয়ে জেগে উঠতে দেখি বাইরে আবঝা সকাল। ক্যাবলা কখন উঠে বসে এক ভা চায়ে মন দিয়েছে। হাবুল সেন দুটো হাই তুলে শোয়া অবস্থাতেই স্বামী ঘুটঘুটানন্দের দিকে জুলজুল করে তাকালে, কিন্তু স্বামীজির নাক তখনও বাজছে। আর টেনিদার নাক জবাব দিচ্ছে অর্থাৎ হাঁড়িতে আর কিছুই নেই। হঠাৎ ক্যাবলা টেনিদার পাঞ্জরায় একটা খোঁচা দিলে। কে সুড়সুড়ি দিচ্ছে রে? বলে টেনিদা উঠে বসল। ক্যাবলা বললে, গাড়ি যে মুড়িতে প্রায় 10 মিনিট থেমে আছে, স্বামীজিকে জাগাবে না? টেনিদা একবার হাঁড়ি আর একবার স্বামীজির দিকে তাকালো, তারপর বললে, গাড়িটা ছাড়তে আর কত দেরি রে? এক্ষুনি ছাড়বে মনে হচ্ছে। তা ছাড়ুক, গাড়ি নড়লে তারপর স্বামীজিকে নড়াবো, বুঝছিস না? এখন ওঠালে হাঁড়ির অবস্থা দেখে কি আর রক্ষা রাখবে? যা সন্ধ্যা আমার কাছে চেহারা, রসগোল্লা বদলে আমাদেরই জলযোগ করে ফেলবে। তার চেয়ে। টেনিদা আরও কি বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে বাজখাই গলায় বিটকেল হাঁক শোনা গেল। প্রভুজি, কোন গাড়িতে আপনি যোগনিদ্রা দিচ্ছেন দেবতা? সে তো হাঁক নয়, যেন মেঘনাদ। সারা স্টেশন কেঁপে উঠল। আর সঙ্গে সঙ্গে স্বামী ঘুটঘুটানন্দ তরাক করে উঠে বসল। প্রভুজি জাগুন, গাড়ি যে ছাড়লো। এই যে আমারই শিষ্য গজেশ্বর। জানলা দিয়ে মুখ বাড়িয়ে স্বামীজি ডাকলেন, গজ, বৎস গজেশ্বর, এই যে আমি এখানে। গাড়ির দরজা খটাং করে খুলে গেল, আর ভেতরে যে ঢুকলো তার চেহারা দেখেই আমি এক লাফে বাঙ্কে চেপে বসলুম। হাবুল আর টেনিদা সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল। আর ক্যাবলা কিছু করতে পারল না। তার হাত থেকে চায়ের ভাতটা টপাং করে পড়ে গেল মেঝেতে। ও হো 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 হো, গেছি গেছি গেছি, পা পুড়ে গেল, পা পুড়ে গেল, পা পুড়ে গেল। স্বামীজি চেঁচিয়ে উঠলেন, ছোড়াগুলো কি তেঁদুর! বলেছিল মুড়িতে তুলে দিতে, তা দেখো কাণ্ড। একটু হলেই তো ক্যারেড ওভার হয়ে যেত। গজেশ্বর একবার আমাদের দিকে তাকালো। সেই চাহুনিতে রক্ত জল হয়ে গেল আমাদের। গজেশ্বরের বিরাট চেহারার কাছে অমন দশাশয় স্বামীজিও যেন মূর্তিমান প্যাকাটি। গায়ের রং যেন হাড়ির তলার মতো কালো, হাতির মতোই প্রকাণ্ড শরীর, মাথাটা ন্যাড়া, তারপর হাতখানেক একটা টিকি। গজেশ্বর কুতকুতে চোখে আমাদের দিকে তাকিয়ে বললে, আজকাল ছোড়াগুলো এমনি হয়েছে প্রভু, যেন কিষ্কিন্ধা থেকে আমদানি হয়েছে সব। প্রভু যদি অনুমতি করেন তাহলে এদের কানগুলো একবার পেঁচিয়ে দিই। গজেশ্বর কান পেঁচাতে এলে আর দেখতে হবে না, কান উপড়ে আসবে সঙ্গে সঙ্গেই। আমরা চারজনে ভয় তখন পান্তুয়া হয়ে আছি, কিন্তু বরাত ভালো, সঙ্গে সঙ্গে টিন টিন করে ঘন্টা বেজে উঠল। গজেশ্বর ব্যস্ত হয়ে বললেন, নামুন প্রভু নামুন, গাড়ি যে ছাড়লো, এদের কানের অবস্থা এখন মুলতুবি রইল, সময় পেলে পরে দেখা যাবে, এখন নামুন, আর সময় নেই। বাক্স বিছানা মায় স্বামীজিকে প্রায় ঘাড়ে তুলে গজেশ্বর নেমে গেল গাড়ি থেকে। সেই সঙ্গে বাঁশি বাজিয়ে ট্রেন চলতে শুরু করে দিল। আমরাও তখন ভয়ে কাঠ হয়ে বসে আছি। গজেশ্বরের হাতির সুরের মতো প্রকাণ্ড হাতটা তখনও আমাদের চোখের সামনে ভাসছে। মস্ত ফাঁড়া কাটলো একটা,
কিন্তু ট্রেন হাত কয়েক এগোতেই স্বামীজি হঠাৎ হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন, আরে 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 হাঁড়ি, আমার রসগোল্লার হাঁড়ি। সঙ্গে সঙ্গেই টেনিদা হাঁড়িটা তুলে ধরল, বললে, প্রভু ভুল বলছেন, রসগোল্লা নয়, যোগ সর্প, এই নিন। বলেই হাঁড়িটা ছুঁড়ে দিল প্ল্যাটফর্মের ওপর। করে 2 পা ছুটে এসে স্বামীজি থমকে দাঁড়ালেন। হাঁড়ি ভেঙে চুরমার, কিন্তু আধখানা রসগোল্লাও তাতে নেই, সিকিখানা লেডিকে নিয়ে পর্যন্ত না। প্রভু, আপনার যোগসর্প সব পালিয়েছে, আমি চিৎকার করে বললুম। এখন আর ভয় কিসের? কিন্তু একি হাতির মতো পা ফেলে গজেশ্বর যে দৌড়ে আসছে, তার কুতকুতে চোখ দিয়ে যেন আগুন বৃষ্টি হচ্ছে, এই যেন ট্রেনের চাইতেও জোরে ছুটছে। কামরাটা প্রায় ধরেই ফেললে। আমি আবার বাঙ্কে উঠতে যাচ্ছি, টেনিদা ছুটে বাথরুমের দিকে। সেই মুহূর্তে ভগবানের দান একটা কলার খোসা। হঠাৎ করে পা পিছলে সোজা প্ল্যাটফর্মে চিত হলো গজেশ্বর। সে তো পড়া নয়, মহাপতন যেন। মন খানিক খোয়া বন্দুকের গুলির মতন ছিটকে পড়ল আশেপাশে। গেল 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 চিৎকার উঠল চারপাশে। কিন্তু গজেশ্বর কোথাও গেল না। সেকেন্ড 5 পরেই খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালো। খুব বেঁচে গেলি। দূর থেকে গজেশ্বরের হতাশ হুঙ্কার শোনা গেল। গাড়ি তখন পুরোদমে ছুটতে শুরু করেছে। টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, হরি হে, তুমি সত্য। চতুর্থ গল্প, ঝন্টি পাহাড়ির ঝন্টুরা। পথে আর বিশেষ কিছু ঘটেনি। গজেশ্বরের সেই আছাড় খাওয়া নিয়ে খুব হাসাহাসি করলুম আমরা। অত বড় হাতির মতো লোকটা পড়ে গেল একবারে ঘটোৎকচের মতো। তবে আমাদের ওপর চেপে পড়লে যে কি হতো সেইটাই ভাববার কথা। হাবুল বললে, হ্যাঁ, আর একটু হইলেই প্রায় উইঠা পড়েছিল গাড়িতে, মায়েরা আমাগো ছাতু কইরা দিত। টেনিদা নাকটা কুচকে হাবলাকে ভেঙচে বললে, হ, ছাতু কইরে দিত বললেই হলো আর কি। আমিও পটলডাঙ্গার টেনি মুখুজ্জে আয়সা একখানা জুদুৎসুর হাঁকড়ে দিতুম যে মুড়ি তো মুড়ি, বাছাদন একেবারে মুড়ি হয়ে যেত, চ্যাপটা হতে পারতো চিড়ের মতো। শুনে ক্যাবলা খিক খিক করে হাসলো। এই ক্যাবলা, হাসছিস যে? টেনিদার সিংহনাদ শোনা গেল। ক্যাবলা কি ঘুঘু? সঙ্গে সঙ্গে বললেন, না আমি হাসিনি তো, পেলা হাসছে। পেলা? বাহ, আমি হাসতে যাব কেন? যোগসর্পের হাড়ির লেডিকেনি খেয়ে সেই তখন থেকে আমার পেট কামড়াচ্ছে। আমার পেটেও গোটা কয়েক ঢেউ পিঁপড়ে ঢুকেছে কিনা কে জানে। মুখ বেজার করে বললাম, আমি হাসবো কেন? কি দায় পড়েছে আমার হাসতে? টেনিদা বললে, খবরদার, মনে থাকে যেন, খামোখা যদি হাসবি তাহলে তোর ওই মূলোর মতন দাঁতগুলো পটাপট উপড়ে দেব। ইস, বেটা গজেশ্বর বড্ড বেঁচে গেল। একবার ট্রেনে উঠে এলেই বুঝতে পারত পটলডাঙ্গার প্যাঁচ কাকে বলে। আবার যদি ওর সঙ্গে দেখা হয়। কিন্তু সত্যি যে দেখা হবে সে কথা কে জানতো? আর আমি পটলডাঙ্গার প্যালারাম অন্তত সে দেখা না হলেই খুশি হতুম। ট্রেন একটু পরেই রামগড়ে পৌঁছালো। ক্যাবলার মেসোমশাই বলে দিয়েছিলেন গরু গাড়ি চাপতে, কিন্তু কলকাতা ছেলে হয়ে আমরা গরু গাড়িতে চাপবো? ছো 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 ছো। টেনিদা বললে, 6 মাইল তো রাস্তা, চল হেঁটেই মেরে দিই। আমি বললুম, সে তো বটেই, সে তো বটেই, দিব্যি পাখির গান আর বনের ছায়া। ক্যাবলা বললে, ফুলের গন্ধ আর দক্ষিণের বাতাস। টেনিদা বললে, আর পথের ধারে পাকা পাকা আম আর কাঁঠাল ঝুলছে। হাবুল সেন বললে, হ্যাঁ, আর গাছের মালিক ঠ্যাঙ্গা নিয়ে তাইরা আসছে। টেনিদা বিরক্ত হয়ে বললে, ইস, দিলে সব মাটি করে। হচ্ছিল আম কাঁঠালের কথা, মেজাজটাই বেশ জমে এসেছিল।
কোত্থেকে আবার ঠ্যাঙা ফ্যাঙা নিয়ে হাজির করলো। এই জন্যে তোদের মতন বেরসিকের সঙ্গে আসতে ইচ্ছে করে না। নে এখন পা চালা। সুটকেস কাঁধে বিছানা ঘাড়ে আমরা হাঁটতে শুরু করলাম। কিন্তু বিকেলে গড়ের মাঠে বেড়ানো আর সুটকেস বিছানা নিয়ে 6 মাইল রাস্তা পাড়ি দেওয়া সে এক কথা নয়। সেটা বুঝতে বেশি দেরি হলো না। 8 মাইল হাঁটতে না হাঁটতেই আমার পালাজরের পিলে টন টন করে উঠল। টেনিদা, একটু জিরিয়ে নিলে হয় না? টেনিদা তৎক্ষণাৎ রাজি। তা মন্দ বলিসনি, খিদেটাও বেশ চাঙ্গা হয়ে উঠেছে, একটু জল টল খেয়ে নিলে হয়। কি বলিস ক্যাবলা? বলে টেনিদা ক্যাবলার সুটকেসের দিকে তাকালো। এর আগেই দেখে নিয়েছে ক্যাবলার সুটকেসে নতুন বিস্কুটের টিন রয়েছে একটা। ক্যাবলা সঙ্গে সঙ্গে সুটকেসটা বগলে চেপে ধরল। জল টল খাবে মানে? এক্ষুনি তো রামগড় স্টেশনে গোটা আষ্টেক সিঙ্গারা খেয়ে এলে। তা খেয়েছি তো কি হয়েছে? এক টানে ক্যাবলার বগল থেকে সুটকেসটা কেড়ে নিয়ে টেনিদা, ওই খেয়েই 6 মাইল রাস্তা চলবে নাকি? আমার বাবা খিদের একটু বেশি, সে তোরা যাই বল। বলেই ধপ করে একটা গাছতলায় বসে পড়ল আর সঙ্গে সঙ্গে খুলে ফেলল সুটকেস। চাবি ছিল না। পত্রপাট বেরিয়ে এলো টিনটা। এক রাস খাস্তা ক্রিম ক্র্যাকার বিস্কুট। কি করি, আমরাও বসে পড়লুম। টেনিদা একাই প্রায় সব কটা সাবার করলেন। আমরা ছিটে ফোটা বেশি পেলুম না। শুধু ক্যাবলায় কিছু খেলো না, হাড়ির মতো মুখ করে বসে রইল। 6 মাইল রাস্তা সোজা কথা নয়। হাবুল সেন 2খানা পাউরুটি রেখেছিল, এরপরে সেগুলোও গেল। কিন্তু টেনিদার খিদে আর মেটে না। রাস্তায় চিড়ে মুড়ির দোকান দেখলেই বসে পড়ে আর হাঁক ছাড়ে। 2 আনা পয়সা বের কর পেলা, খিদে পেটটা ঝিমঝিম করছে। মাইল 4 পেরুতেই পাহাড়ি পথ আরম্ভ হলো। দুধারে শালের জঙ্গল আর তার ভেতর দিয়ে রাঙামাটির পথ ঘুরপাক খেয়ে চলেছে। খানিকটা হাঁটতেই গা ছমছম করতে লাগলো। ক্যাবলা বলে বসল, টেনিদা, এই সব জঙ্গলে বাঘ থাকে। টেনিদা মুখ শুকিয়ে গেল, বললে, যা যা। হাবুল বললে, শুনছি ভালুকও থাকে। টেনিদা বললে, বাঘ ভালুক পরে আর কি আছে আমার মনে পড়ল না। আমি বললাম, বোধহয় হিপোপটেমাসও থাকে। টেনিদা দাঁত খিচিয়ে উঠল। থাম থাম পেলা, বেশি পাকামো করিসনি। আমাকে ছাগল পেয়েছিস না? হিপোপটেমাস তো জলহস্তি, জঙ্গলে থাকে কি করে? আমি বললুম, আচ্ছা যদি ভূত থাকে? টেনিদা রেগে বললে, তুই একটা গোভূত। ভূত এখানে কেন থাকবে শুনি? মানুষই নেই, চাপবে কার ঘাড়ে? ক্যাবলা ফস করে বলে বসল, যদি আমাদের ঘাড়েই চাপতে আসে, আর তুমি তো আমাদের লিডার, যদি তোমার ঘাটটায় ভূতের বেশ পছন্দ হয়ে যায়। টেনিদা সঙ্গে সঙ্গে ধাঁ করে ডান হাতটা লম্বা করে বাড়িয়ে দিলে ক্যাবলার কান পাকড়ে ধরার জন্য। তৎক্ষণাৎ পট করে সরে গেল ক্যাবলা, আর টেনিদা খানিকটা গোবরে পা দিয়ে একেবারে গজেশ্বরের মতন ধপাস ধাই। আনন্দে আমার হাততালি দিয়ে উঠতে ইচ্ছে করছিল, কিন্তু ঠিক তৎক্ষণাৎ জঙ্গলের মধ্য থেকে হঠাৎ প্রায় 6 হাত লম্বা একটা মূর্তি বেরিয়ে এলো। প্যাকাটির মতো রোগা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, কটকটে কালো গায়ের রং, বিকট মুখে তার উৎকট হাসি। ভূতের নাম করতে করতে জঙ্গল থেকে সোজা বেরিয়ে এসেছে। বাবা গো বলে আমি প্রথমে ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালাম। ক্যাবলা এক লাফে পাশের একটা গাছে উঠে পড়ল। টেনিদা উঠতে গিয়ে আবার গোপরের মধ্যে আছাড় খেলো। আর হাবুল সেন 2 হাতে চোখ চেপে ধরে চেঁচাতে লাগলো, ভূত ভূত, রাম 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 রাম। সেই মূর্তিটা বাজ খায় গলায় হা হা করে হেসে উঠল। খোকা বাবু, আপনারা মিছেই ভয় পাচ্ছেন। আমি হচ্ছি
ঝন্টি পাহাড়ের ঝন্টুরাম, বাবুর চিঠি পেয়ে আপনাদের আগ বাড়িয়ে নিতে এলাম। ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি তখন আধ মাইল রাস্তা পার হয়ে গেছি, ক্যাবলা গাছের মগডালে। হাবুল সমানে বলে চলেছে, ভূত আমার ভূত, শাকসুনি আমার ঝি। টেনিদা তখনও গোবরের মধ্যে ঠাঁই বসে আছে, ভিড়মি গেছে কিনা কে জানে। মূর্তিটা আবার বললে, কুছু ডর নেই খোকা বাবু, কুছু ডর নেই। আমি হচ্ছি জন্টি পাহাড়ের ঝন্টুরাম, আপনাদের নকর। পঞ্চম গল্প, চলমান জুতো। কি যে বিতিকিচ্ছিরি ঝামেলা! ভূত নয়, তবু কেমন ভূতের ভয় ধরিয়ে দিলে হতচ্ছাড়া ঝন্টুরাম। আধ ঘন্টা ধরে বুকের কাঁপুনি আর থামতেই চায় না। গোবর টোবর মেখে টেনিদা উঠে দাঁড়ালো। গোটা কয়েক ऐसा ऐसा কাঠ পিঁপড়ের কামড় খেয়ে প্রাণপণে পা চুলকোতে চুলকোতে নামলো ক্যাবলা। হাবুলের হাঁটু দুটো থেকে থেকে ধাক্কা খেতে লাগলো। আর মাইল খানেক বাই বাই করে দৌড়ানোর ফলে আমার পালাজরের পিলেটা পেট ফুঁড়ে বেরিয়ে আসতে চাইল। টেনিদায় সামলে নিলে সকলের আগে। ঝন্টুরাম, দাঁত খিচিয়ে টেনিদা বললে, তা অমন ভূতের মতন চেহারা কেন? কি করব খোকা বাবু, ভগবান বানিয়েছেন। ভগবান বানিয়েছেন? টেনিদা ভেঙচি কাটল। ভগবানের আর খেয়ে দে কাজ ছিল না? ভগবানের হাতের কাজ এত বাজে নয়, তোকে ভূতে বানিয়েছে, বুঝলি? ও ঝন্টুরাম আপত্তিও করলে না। এবার ক্যাবলা এগিয়ে এলো। তাই ঝোপের মধ্যে ঢুকে বসেছিলিস কেন? ঝন্টুরাম কতগুলো এলোমেলো দাঁত বের করে বললে, কি করব দাদা বাবু, স্টেশনে তো যাচ্ছিলুম, তা পথের মধ্যেই ভারী নিন্দ এসে গেল। ভাবলাম একটু ঘুমিয়েই নি। তা ঘুমোচ্ছি, শেষে নাকের ভেতরে 2-3টে মচ্ছর ঘুষে গেল। উঠে দেখি আপনারা আসছেন। আমি আপনাদের কাছে এলাম তো আপনারা ডর খেয়ে এসে কারবার করলেন। বলি খ্যাক খ্যাক খিক খিক করে লোকটা ভুতুরে হাসি হাসতে আরম্ভ করে দিল। ক্যাবলা বললে, খুব হয়েছে, আর হাসতে হবে না। দাঁত তো নয়, যেন মূলোর দোকান খুলে বসে আছে মুখের ভেতরে। চল চল, এখন শিগগির পথ দেখিয়ে নিয়ে চল ঝন্টি পাহাড়িতে। সত্যিই চমৎকার জায়গা এই ঝন্টি পাহাড়ি। নামটাই যত বিচ্ছিরি হোক, এখানে পা দিলেই গা যেন জুড়িয়ে যায়। 3 দিকে পাহাড়ের গায়ে শাল পলাশের বন, পলাশ ফুল ফুটে তাতে যেন লাল আগুন জ্বলছে। নানা রকমের পাখি উড়ে বেড়াচ্ছে, কত যে রঙের বাহার তাদের গায়ে। সামনে একটা ঝিল, তার নীল জল টলমল করছে, 2-4টে কলমি লতা কাঁপছে। তার ওপর আবার থেকে থেকে কেউটে সাপের ফোনার মতো গলা তোলা পানকৌড়ির টপাটপ করে ডুব দিচ্ছে তার ভেতরে। ঝিলের কাছেই একটা টিলার ওপর 3 দিকে বনের মাঝখানে মেসোমশায়ের বাংলো। লাল ইটের গাঁথুনি, সবুজ দরজা জানলা, লাল টালির চাল। হঠাৎ মনে হয় এখানেও যেন একরাশ পলাশ ফুল জড়ো হয়ে রয়েছে, আর 2-4টে সবুজ পাতা উঁকি দিচ্ছে তাদের ভেতরে। এমন সুন্দর জায়গা, এমন মিষ্টি হাওয়া, এমন ছবির মতন বাড়ি, এখানে ভূতের ভয়? রাম রাম রাম, হতেই পারে না। বাংলোর ঘরগুলো চমৎকার সাজানো, টেবিল চেয়ার, ডেক চেয়ার, আয়না আলনা, কত কি, খাটো মোটা জাজিম। আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঝন্টুরাম 2খানা ঘরের 4খানা খাটে চমৎকার করে বিছানা পেতে দিলে। বাংলোর বারান্দায় বেতের চেয়ারে আমরা আরাম করে বসলুম।
ঝন্টুরাম ডিমের অমলেট আর চা নিয়ে দিলে। তারপর জানতে চাইল, খোকা বাবুরা কি খাবেন দুপুরে? মাছ না মুরগি? মুরগি মুরগি। হ্যাঁ মুরগি মুরগি। আবার কি মুরগি? আমরা কোরাসে চিৎকার করে উঠল। টেনিদা একবার উস করে জিভে জল টানল। আর হ্যাঁ, চটপট পাকিয়ে ফেলো, বুঝলে? এখন বেলা 12টা বাজে, পেটে ব্রহ্মা খাই খাই করছেন। আর বেশি দেরি হলে চেয়ার টেবিলই খেতে আরম্ভ করে দেবো বলে দিচ্ছি। হ্যাঁ তুমি তা পারবা, হাবুল সেন ঠুকে দিলে। কি বললি হাবুল? না না না, আমি কিছু কই নাই। হাবুল সামলে দিলে, কইতাছিলাম ঝন্টু খুব তাড়াতাড়ি রাঁধতে পারবা। ঝন্টুরাম চলে গেল। টেনিদা বললে, চেহারাটা যাচ্ছে তাই হলে কি হয়? জন্টুরাম লোকটা খুব ভালো না রে? আমি বললাম, হ্যাঁ সত্যি যত্ন আত্মি আছে। রোজ যদি মুরগি টুরগি খাওয়ায় 7 দিনে আমরা লাল হয়ে উঠব। টেনিদা চোখ পাকিয়ে বললে, আর লাল হয়ে কাজ নেই তোর। পালা জ্বরে ভুগিস, বাসক পাতার রস দিয়ে কবিরেজি বড়ি খাস। তোর এসব বেশি সইবে না। কাল থেকে তোর জন্যে কাঁচকলা আর গাঁদালের ঝোল বরাদ্দ করে দেব। বিদেশ বিভুঁয়ে এসে যদি পটাত করে পটল তুলিস, তাহলে ঝামেলা সামলাবে কে শুনি? আমি বেজার হয়ে বললুম, আচ্ছা আচ্ছা, সেজন্যে তোমায় ভাবতে হবে না। গাঁদালের ঝোল খেতে বয়ে গেছে আমার। মরি তো মুরগি খেয়েই মরবো। আর পরজন্মে মুরগি হয়ে জন্মাবি, ডাকবি ককরক ক। স্টুপিড ক্যাবলাটা বদরসিকতা করলে। আমি বেদম চোটে বসে বসে নাক চুলকাতে লাগলাম। খেতে খেতে 2টো বাজলো। আহা, ঝন্টু রান্না তো নয়, যেন অমৃত। পেটে পড়তে না পড়তেই যেন ঘুম জড়িয়ে এলো চোখে। রাত্রে ট্রেনের ধকলও লেগেছিল, সেটাও কম নয়। নরম বিছানায় এসে গা ঢালতেই আমাদের মাঝরাত্রির। বিকেলে চা নিয়ে এসে ঝন্টুরাম যখন আমাদের ডেকে তুলল, পাহাড়ের ওপারে তখন সূর্য ডুবে গেছে। শাল পলাশের বন কালো হয়ে এসেছে, শীষের মতো রং ধরেছে ঝিলের জলে। দুপুরবেলা চারিদিকে যে মন মাতানো রূপ চোখ ভুলিয়েছিল, এখন তা কেমন থমথমে হয়ে উঠেছে। ঝাঁ ঝাঁ করে ঝিঝির ডাক উঠেছে ঝোপঝাড় আর বাংলোর পেছনের বন থেকে। প্ল্যান ছিল ঝিলের ধারে বিকেলে মন খুলে বেড়ানো যাবে, কিন্তু এখন যেন কেমন ছমছম করে উঠল শরীর। মনে পড়ে গেল কলকাতার পথে পথে বাড়িতে বাড়িতে এখন ঝলমলে আলো জ্বলে উঠেছে, ভিড় জমেছে সিনেমার সামনে। আর এখানে জমেছে কালো রাত। ক্রমাগত বেড়ে চলেছে ঝিঝির চিৎকার। একটা চাপা আতঙ্কের মতো কি যেন ছড়িয়ে যাচ্ছে আশেপাশে। বারান্দায় বসে আমরা গল্প করার চেষ্টা করতে লাগলুম, কিন্তু ঠিক জমতে চাইল না। ঝন্টুরাম একটা লণ্ঠন জেলে দিয়ে গেল সামনে। তাইতে চারিদিকের অন্ধকারটা কালো মনে হতে লাগলো। শেষ পর্যন্ত টেনিদা বললে, আয় আমরা এবার একটা গান গাই। ক্যাবলা বললে, সেটা মন্দ নয়, এসো কোরাস ধরি। বলেই চিৎকার করে আরম্ভ করলে, ভারত আমার মা, তুমি আছো প্রাণে, তোমার মাটির গন্ধে মন হারায় গানে। মোরা সবাই শপথ নিলাম আজকে, বিলাব প্রাণ তোমার সম্মানে। আর বলতে হলো না, সঙ্গে সঙ্গেই আমরা 3 জনে গলা জুড়ে দিলুম। জয় ভারত জয় জননী, তোমার ধুলায় মিশে আছে ধরণী। জয় ভারত জয় জননী, তোমার ধুলায় মিশে আছে ধরণী। তোমার সে কি গান! আমাদের 4 জনের গলায় সমান চাচা ছোলা। টেনিদা তো কথাই নেই।
একবার টেনিদা নাকি এসা কীর্তন ধরেছিল যে তার কথা কলি শুনেই চ্যাটুর্যদের পোষা কোকিলটা হার্ট ফেল করে। আমরা এমনই গান আরম্ভ করে দিলুম যে ঝন্টুরাম পর্যন্ত ভ্যাবাচাকা খেয়ে ছুটে এলো। আমরা সবাই বোধহয় একটা কথাই ভাবছিলুম, ঝন্টি পাহাড়ের বাংলোতে যদি ভূত থাকে তবুও এ গান তাকে বেশিক্ষণ সইতে হবে না, আপনি ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে এখান থেকে। কিন্তু সেই রাত্রে আমি আর ক্যাবলা এক ঘরে শুয়েছি। পাশের ঘরে হাবুল সেন আর টেনিদা। একটা লণ্ঠন আমাদের ঘরে মিটমিট করছে। ঘরের চেয়ার টেবিল আয়নাগুলো কেমন অদ্ভুত মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে যেন। ভয়টা আমার বুকের ভেতরে চেপে বসল। অনেকক্ষণ বিছানায় আমি এপাশ ওপাশ করতে লাগলুম। কান পেতে শুনলুম টেনিদার নাকে সারে গামার 7টা সুর বাজছে। কাঁচের জানালা দিয়ে দেখলুম বাইরে কালো পাহাড়ের মাথায় এক রাশ জলজলে তারা। তারপর কখন যেন ঘুমিয়ে গেছি। হঠাৎ চমকে জেগে উঠলুম। কে যেন হাঁটছে। কোথায়? এই ঘরের মধ্যেই। যেন পায়ে বুট পরে কে চলে বেড়াচ্ছে ঘরের ভেতরে। হাত বাড়িয়ে লণ্ঠনটা বাড়িয়ে দিলুম। না, ঘরে তো কিছু নেই, তবু সে জুতোর আওয়াজ। কেউ হাঁটছে, নিঘাত হাঁটছে। আমি চেঁচিয়ে উঠলুম, ক্যাবলা, ক্যাবলা! ক্যাবলা লাফিয়ে উঠল। কি হয়েছে? কে যেন হাঁটছে ঘরের ভেতরে। কি গোয়ার গোবিন্দ এই পুচকে ক্যাবলা! তক্ষুনি তরাক করে নেমে পড়ল মেঝেতে, আর সঙ্গে সঙ্গেই একটা ইঁদুর দূর দূর করে দরজার চৌকাটের গর্ত দিয়ে বাইরে দৌড়ে পালালো। ক্যাবলা হেসে উঠল, তুই কি ভিতরে পেলা? একটা পুরনো ছেঁড়া জুতোর মধ্যে ঢুকে ইঁদুরটা নড়ছিল, তাই এই আওয়াজ। এতেই এত ভয় পেলি? শুনেই আমি বীরদর্পে বললুম, যা যা, আমি সত্যি ভয় পেয়েছি নাকি? বেশ ডাঁটের মাথায় বললুম, ইঁদুর তো ছাড়, সাক্ষাৎ ব্রহ্মদৈত্যী যদি আসে। কিন্তু মুখের কথা মুখেই থেকে গেল আমার। সেই মুহূর্তেই কোথা থেকে জেগে উঠল এক প্রচণ্ড অমানসিক আর্তনাদ। সে গলা মানুষের নয়। তারপর আর একটা বিকট অট্টহাসি। সে হাসির কোনো তুলনা হয় না। মনে হলো পাতালের অন্ধকার থেকে তা উঠে আসছে, আর তার শব্দে ঝন্টি পাহাড়ির বাংলোটা থর থর করে কেঁপে উঠছে। ষষ্ঠ গল্প, রোমাঞ্চকর রাত। সেই ভয়ঙ্কর হাসির শব্দটা যখন থামলো তখন মনে হলো ঝন্টি পাহাড়ির ডাকবাংলোটা ভয়ে একটানা কেঁপে চলেছে। আমি বিদ্যুৎ বেগে আবার চাদরের তলায় ঢুকে পড়েছি। সাহসী ক্যাবলাও এক লাফে উঠে গেছে তার বিছানায়। আমার হাত পা হিম হয়ে এসেছে, দাঁতে দাঁতে ঠকঠকানি শুরু হয়েছে। যতদূর বুঝতে পারছি ক্যাবলার অবস্থাও বিশেষ সুবিধের নয়। প্রায় 10 মিনিট। তারপর ক্যাবলায় সাহস ফিরে পেল। শুকনো গলায় বললে, ব্যাপার কিরে পেলা? চাদরের তলা থেকে আমি বললুম, ভূত। ক্যাবলা উঠে বসেছে। আমার চাদরের তলা থেকে মিটমিট করে ওকে দেখতে লাগলাম। ক্যাবলা বললে, কিন্তু কথা হলো, ভূত এখানে খামোকা হাসতে যাবে কেন? ভূতুরে বাড়িতে ভূত তো হাসবে না, তো হাসবে কোথায়? তারও তো হাসবার একটা জায়গা চাই। আমি বলতে চেষ্টা করলুম। ক্যাবলা মাথা চুলকে বললে, তাই বলে মাঝরাতে অমন করে হাসতে যাবে কেন? লোকের ঘুম নষ্ট করে অমন বিটকেল আওয়াজ ঝাড়বার মানে কি? আমি বললুম, ভূত তো মাঝরাতেই হাসে, নইলে কি দুপুরবেলা কলকাতার কলেজ স্কোয়ারে বসে হাসবে নাকি? ক্যাবলা বললে, তাই তো উচিত। তাহলে অন্তত ভূতের সঙ্গে একটা মোকাবিলা হয়ে যায়। তা নয়, সময় নেই, অসময় নেই, যেন হা 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 শব্দ রূপে আউড়ে গেল। হা 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 হো হো হা হা। আচ্ছা পেলা, ভূতেদের যখন তখন এরকম যাচ্ছে তাই হাসি পাই কেন বল দেখি?
আমি চটে গিয়ে বললুম, তা আমি জানি না, তোর ইচ্ছে হয় ভূতের কাছে গিয়ে জিজ্ঞেস করে আয় না। ক্যাবলা আবার চুপ করে নেমে পড়ল খাট থেকে, বললে, তাই চল না পেলা, ভূতের চেহারাটা একবার দেখেই আসি গে। সেই সঙ্গে এ কথাও বলে আসি যে আপাতত এই বাড়িতে 4টে ভদ্রলোকের ছেলে এসে আস্থানা নিয়েছে। এখন রাত দুপুরে ওরকম বিটকেল হাসি হেসে তাদের ঘুমের ব্যাঘাত করা নিতান্ত অন্যায়। বলে কি ক্যাবলা, আমার চুল খাড়া হয়ে উঠল। খেপেছিস নাকি তুই? খেপবো কেন? বুকের পাটা আছে বটে ক্যাবলার। একটুখানি হেসে বললে, আমার কি মনে হয় জানিস, ভূত মানুষকে ভয় পায়। কি বকছিস যা তা? ভয় পায় না তো কি, নইলে কলকাতায় ভূত আসে না কেন? দিনের বেলায় তাদের ভূতের টিকি একটা চুলও দেখা যায় না কেন? বাইরে বসে বসে হাসে কেন? ঘরে ঢুকতে ভূতের সাহস নেই কেন? আমি আতকে উঠে বললুম, রাম 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 রাম। ওইসব কথা মুখেও আনিস নি ক্যাবলা। হাসির নমুনাটা একবার শুনলি তো, এক্ষুনি হয়তো দুটো কাটা মুন্ডু ঘরে ঢুকে নাচতে শুরু করে দেবে। ক্যাবলাটা কি ডেঞ্জারাস ছেলে, পটাং করে বলে ফেললো। তা নাচুক না, কাটা মুন্ডু নাচ আমিও কখনো দেখিনি, বেশ মজা লাগবে। আচ্ছা, আমি 1 2 3 বলছি, ভূতের যদি সাহস থাকে তাহলে 3 বলবার মধ্যেই এ ঘরে ঢুকে নাচতে আরম্ভ করবে। আই চ্যালেঞ্জ ভূত। 1 2। কি সর্বনাশ করছে কি ক্যাবলা, ভূতের সঙ্গে চালাকি? ওরা যে পেটের কথা শুনতে পায়। ভয়ে সিটিয়ে গিয়ে আমি চাদরের তলায় মুখ লুকালাম। এবার এলো, নিঘাত এলো। ক্যাবলা বললে, 3। চাদরের তলায় আমি পাথর হয়ে পড়ে আছি, একেবারে নট নরণচরণ, ঠকাস মার্বেল। এক্ষুনি একটা যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে। এলো এলো এলো, ওই এসে পড়লো এসে পড়লো এসে পড়লো এসে পড়লো। কিন্তু কিছুই হলো না। ভূতেরা ক্যাবলার মতো নাবালককে গাহ্যই করলো না বোধ হয়। ক্যাবলা বললে, দেখলি তো, চ্যালেঞ্জ করলুম তবুও আসতে সাহস পেল না। চল এক কাজ করি, টেনিদা আর হাবুল সেনকেও নিশ্চয়ই জেগে আছে এতক্ষণে। আমরা 4 জনে মিলে ভূতেদের সঙ্গে দেখা করে আসি। ভয়ে আমার দম আটকে গেল। ক্যাবলা, তুই নিঘাত মারা যাবি। ক্যাবলা কর্ণপাত করল না, সোজা এসে আমার হাত ধরে হ্যাঁচকা টান মারলে। ওঠ। আমি প্রাণপণে চাদর টেনে বিছানা আঁকড়ে রইলুম। কি পাগলামি হচ্ছে ক্যাবলা, যা শুয়ে পড়। ক্যাবলা নাছোড় বান্দা, ওর ঘাড়ে ভূতই চেপে বসেছে নাকি কে জানে। আমাকে হির হির করে টানতে টানতে বললে, ওঠ বলছি। ভূতে মাঝরাতে আমাদের ঘুম ভাঙিয়ে দেবে আর আমরা চুপটি করে শুয়ে যাব? সে হতেই পারে না। ওট ওট, শীঘ্রই শীঘ্রই ওট ওট। এমন করে টানতে লাগলো যে চাদর বিছানা শুধু আমাকে ধপাস করে মেঝেতে ফেলে দিলে। এই ক্যাবলা, কি হচ্ছে? ক্যাবলা কোনো কথা শোনবার প্রাপ্ত নয়। টেনে আমাকে দাঁড় করিয়ে দিলে, বললে, চল দেখি পাশের ঘরে টেনিদা আর হাবুল কি করছে। বলেই লণ্ঠনটা তুলে নিলে। অজ্ঞতা রাম রাম দুর্গা দুর্গা বলে আমিও ক্যাবলার সঙ্গে চললুম। ও যদি লণ্ঠন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তাহলে 1 সেকেন্ডও আর আমি ঘরে থাকতে পারবো না। দাঁতে দাঁত লেগে যাবে, অজ্ঞান হয়ে যাব, হয়তো মরেও যেতে পারি। এমনিতেও তো আমার পালা জ্বরের পিলেটা থেকে থেকে কেমন গুড়গুড়িয়ে উঠছে। পাশের দরজাটা খোলাই ছিল। ওদের ঘরে ঢুকেই ক্যাবলা চেঁচিয়ে উঠল, এ কি রে, ওরা গেল কোথায়? তাই তো, কেউ নেই, দুটো বিছানাই খালি, না টেনিদা না হাবুল। অথচ দুটো ঘরের মাঝে দরজা ছাড়া আর সমস্ত জানলা দরজায় বন্ধ। আমাদের ঘরে ভেতর দিয়ে ছাড়া ওদের তো আর বেরোবার পথ নেই। ক্যাবলা বললে, এই গেল কোথায় বল দেখি। আমি কাঁপতে কাঁপতে বললুম, নিঘাত ভূতে ভ্যানিশ করে দিয়েছে, এতক্ষণে ঘাড় মোটকে রক্ত খেয়ে ফেলেছে ওদের। এতক্ষণে বোধহয় ক্যাবলার খটকার লেগে গিয়েছিল। এদিক ওদিক তাকিয়ে বললে, তাই তো রে, কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে সব। দুটো জলজ্যান্ত মানুষ হাওয়ায় মিলিয়ে গেল নাকি? আর ঠিক তক্ষুনি ক্যাক ক্যাক করে একটা অদ্ভুত আওয়াজ, যেন ঘরের মধ্যে সাপে ব্যাং ধরেছে কোথাও। ক্যাবলা চমকে একটা লাফ মারল। একটুর জন্য পড়তে পড়তে বেঁচে গেল হাতের লণ্ঠনটা।
আর আমিও তিরিং করে একবারে টেনিদার বিছানায় চড়ে বসলুম। আবার সেই ক্যাক ক্যাক কক ক্যাক নিঘাত ভূতের আওয়াজ। আমার পালাজোরের পিলেতে প্রায় ম্যালেরিয়ার কাঁপুনি শুরু হয়ে গেছে। চোখ বুজে ভাবছি এবার একটা যাচ্ছে তাই ভুতুরে কাণ্ড হয়ে যাবে। ঠিক সেই সময় হঠাৎ বেখাপ্পাভাবে ক্যাবলা হা হা করে হেসে উঠল। চমকে তাকিয়ে দেখি লণ্ঠনটা নিয়ে হাবুলের খাটের তলায় ঝুঁকে রয়েছে ক্যাবলা। তেমনি বেয়ারাভাবে হাসতে হাসতে বলল, দেখ পেলা, আমাদের লিডার টেনিদা আর হাবুলের কাণ্ড। ভূতের ভয়ে এ ওকে জাপটে ধরে খাটের তলায় বসে আছে। বলি ক্যাবলা দোস্তুর মতো অট্টহাসি করতে শুরু করলে। খাটের তলা থেকে টেনিদা আর হাবুল গুড়ি মেরে বেরিয়ে এলো। দুজনেরই নাকে মুখে ধুলো আর মাকড়সার ঝুল। টেনিদার খাড়ার মতো নাকটা সামনের দিকে ঝুলে পড়েছে, আর হাবুল সেনে চোখ দুটো ছানা বড়ার মতন গোল গোল হয়ে প্রায় আকাশে চড়ে বসে আছে। ক্যাবলা বললে, টেনিদা, এই বীরত্ব তোমার? তুমি আমাদের দলপতি, আমাদের পটলডাঙ্গার হিরো, গড়ের মাঠে গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন। টেনিদা তখন সামলে নিয়েছে, নাক থেকে ঝুল ঝাড়তে ঝাড়তে বললে, থাম থাম, মেলা ফ্যাঁচ ফ্যাঁচ করিসনি। আমরা খাটের তলায় ঢুকেছিলুম একটা মতলব নিয়ে। হাবুলের কাঁধের ওপর একটা আরশোলা হাঁট ছিল। হাবুল টোকা মেরে সেটাকে দূরে ছিটকে দিয়ে বললে, আমাকে একটা মতলব ছিল। ক্যাবলা বললে, শুনি না, ক্যা মতলব সেটা বাতলাও। ক্যাবলা অনেকদিন পশ্চিমে ছিল, কথায় কথায় ওর রাষ্ট্রভাষা বেরিয়ে পড়ে দু একটা। টেনিদা তখন সাহস পেয়ে জুত করে বিছানার ওপর উঠে বসেছে। বেশ ডাঁটের মাথায় বললে, বুঝলি না, আমরা খাটের তলায় বসে ওয়াচ করছিলুম। যদি একটা ভূতটুত ঘরের মধ্যে ঢোকে। হাবুল টেনিদার মুখের কথা কেড়ে নিয়ে বললে, তখন দুইজনে মিলিয়া ভূতের পা ধইরা একটা হাঁসকা টান মারুম। আর ভূতে? টেনিদা বললে, একদম ফ্ল্যাট। ক্যাবলা খিক খিক করে হাসতে লাগলো। টেনিদা চটে গিয়ে বলে, অমন করে হাসছিস যে ক্যাবলা, জানিস ওতে আমার ইনসাল্ট হচ্ছে। টেক কেয়ার, গুরুজনকে যদি অমন করে অশ্রদ্ধা করবি তাহলে চটে গিয়ে এমন একখানা মুগ্ধবোধ বসিয়ে দেব। টেনিদা বোধহয় ক্যাবলা নাকে একটা মুগ্ধবোধ বসাবার কথা ভাবছিল, সেই সময় আবার একটা ভীষণ কাণ্ড ঘটল। পাশের জানলাটার কাছে ঝনঝন করে শব্দ হলো একটা। কতগুলো ভাঙা কাঁচ ছিটকে পড়ল চারিদিকে, আর সঙ্গে সঙ্গে সাদা বলের মতন কি একটা ঠিকরে পড়ল এসে একেবারে ক্যাবলার পায়ের কাছে গড়িয়ে এলো। আর লণ্ঠনের আলোয় স্পষ্ট দেখলুম ওটা আর কিছু নয়, সির্ফ মরার মাথার খুলি। ওরে দাদা! আমি মেঝেতেই ফ্ল্যাট হলুম সঙ্গে সঙ্গেই। হাবুল আর টেনিদা বিদ্যুৎ বেগে আবার খাটের তলায় অদৃশ্য হলো। শুধু লণ্ঠন হাতে করে ক্যাবলা ঠায় দাঁড়িয়ে রইল, শুয়ে পড়ল না, বসেও পড়ল না। সঙ্গে সঙ্গে আবার সেই পৈশাচিক অট্টহাসি উঠল। সেই হাসির সঙ্গে থরথর করে কাঁপতে লাগলো ঝন্টি পাহাড়ির ডাক বাংলো। সপ্তম গল্প, কে তুমি হাস্যময়। বাকি রাতটা যে আমাদের কিভাবে কাটলো সে আর খুলে না বললেও চলে। টেনিদার হাবুল সেনের কি হলো জানি না, আমি তো প্রায় অজ্ঞান। তার মধ্যেই মনে হচ্ছিল দুটো তাল গাছের মতন পেল্লায় ভূত আমাকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। একজন যেন বলছে, তাকে কালিয়া রান্না করে খাবো। আর একজন বলছে, দূর দূর, এটা একেবারে শুটকো চামচিকের মতো, গায়ে এক রত্তি মাংসই নেই। বরং এটাকে তেজপাতার মতো ডাল সম্বরাই দেওয়া যেতে পারে।
আমি বোধহয় ভেউ ভেউ করে কাঁদছিলুম। হঠাৎ তিরিক করে লাফিয়ে উঠতে হলো। মুখের ওপর কে যেন আঁজলা আঁজলা করে জল দিচ্ছে, আর কি ঠান্ডা সে জল! বাঘের নাকে সে জল ছিটি দিলে বাঘ শুদ্ধ অজ্ঞান হয়ে পড়বে। বাঘ অজ্ঞান হোক, কিন্তু আমার জ্ঞান ফিরে এলো, মানে আসতেই হলো তাকে। আর কে? ক্যাবলা করেছে কি, বাগানে জল দেওয়ার একটা ঝাঁঝরি নিয়ে এসেছে, আর তাই দিয়ে আমাকে সেরফ চান করিয়ে দিচ্ছে। ওরে ওরে, থাম থাম থাম! ক্যাবলা কি থামে? আমার মুখের ওপর আবার একরাশ জল ছিটিয়ে দিয়ে বললে, কিরে, মাথা ঠান্ডা হয়েছে তো? ঠান্ডা মানে? সারা গা ঠান্ডা হওয়ার জো হলো। আমি তরাক করে ঝাঁঝরির আক্রমণ থেকে পাশ কাটালুম। কাঁচের জানলা দিয়ে বাইরের ভোরের আলো দেখা যাচ্ছে। ঝন্টি পাহাড়ির ডাক বাংলোয় একটা দুঃস্বপ্নের রাত শেষ হয়ে গেছে। সামনের লেকের নীল জলটার ওপর ভোরের লালচে রং। পাখির মিষ্টি ডাক শুরু হয়েছে চারিদিকে। শিশিরে ভেজা শাল পলাশের বন যেন ছবির মতো দেখাচ্ছে। কোচার খুঁটে মুখটা মুছতে মুছতে আমার মনে হলো, এমন সুন্দর জায়গায় এমন বিচ্ছিরি ভূতের ব্যাপার না থাকলে দুনিয়ায় কার কি ক্ষতি হতো। আমি তো সব ভাবছি, ওদিকে ক্যাবলার ঝাঁঝরি সমানে কাজ করে চলেছে। খানিক পরে হাউ মাউ কাঁই কাঁই আওয়াজ শুনে তাকিয়ে দেখি ঝাঁঝরির আক্রমণে জর্জরিত হয়ে খাটের তলা থেকে বেরিয়ে আসছে টেনিদার হাবুল। ক্যাবলা হেসে বললে, তোমাদের জ্ঞান ফিরিয়ে আনবার জন্যে কেমন দাওয়াইটি বের করেছি দেখলে তো? টেনিদা গাঁক গাঁক করে বললে, থাক, বকিসনি। আমরা অজ্ঞান হয়েছিলাম কে বললে তোকে? দুজনে চুপি চুপি প্ল্যান আঁটছিলুম, আর তুই রাস্কেল ঠান্ডা জল দিয়ে। বলেই টেনিদা ফ্যাচ করে হেঁচে ফেললে। বলে, গেছি গেছি, এই শীতের সকালে যেভাবে নাইয়ে দিয়েছিস, তাতে এখন ডবল নিউমোনিয়া না হলে বাঁচি। ঝন্টুরামকে জিজ্ঞেস করেও কোনো হদিশ পাওয়া গেল না। সে ডাক বাংলোয় থাকে না, এখান থেকে মাইলখানিক দূরে তার বাড়ি। আমাদের খাইয়ে দাইয়ে নিজের বাড়িতে চলে যায়। সকালবেলায় এসেছে। টেনিদা বললে, ওটা কোনো কমেরই নয়, একেবারে গাঁড়ল। হাবুল সেন মাথা চুলকে বললে, ও নিজেই ভূত কিনা সেই কথাটাই বা কেডা কইব? চেহারাখানা দেখতেছ না, যেন তাল গাছের থেকে থান নাইমা আসছে। আমি আটকে উঠলুম, সত্যি কি ভূত নাকি? টেনিদা বললে, তোরা দুটোই হচ্ছিস গোভূত, জানিস নে? ভূত আগুন দেখলেই পালায়। ও বেটা নিজে উনুন ধরিয়ে চা করে দিলে, রাত্রিরে ওর রান্না মুরগির ঝোল আর ভাত দু হাতে সাঁটলি, সে কথা মনে নেই বুঝি? আমরা আর সাঁটাতে পেরেছি কই? মুরগির দু একটা টুকরো হাড়ই কেবল চুষতে পেরেছি, বাকি সবটাই টেনিদার পেটে গেছে। কিন্তু এখন আর সে কথা বলে কি হবে? আমি বললুম, ঝন্টুরাম ভূত হোক আর নাই হোক তাতে কিছু আসে যায় না। সোজা কথা হচ্ছে, পটল যদি তুলতেই হয় তাহলে পটল ডাঙাতে গিয়ে তুলব। এখানে ভূতের হাতে মরতে আমি রাজি নই। আমি আজকেই কলকাতায় ফিরে যাব। হাবুল উৎসাহিত হয়ে বললে, হ হ হ হ, আমিও সেই কথাই কইতাছিলাম। টেনিদা খাড়ার মতো নাকটা চুলকোতে লাগলো। আমি বললুম, তোমাদের ইচ্ছে হয় থাকো, ভূতেরা ধরে ধরে তোমাদের হাড়ির কাবাব করে খাক, কাটলেট বানাক, রোস্ট করে ফেলুক, আমার কিছুই আপত্তি নেই। আজই আমি পালাবো। টেনিদা বললে, তাই তো, কিন্তু জায়গাটা খাসা, বেশ প্রেমসে খাওয়া দাওয়া করা যাচ্ছিল, কিন্তু ভূতগুলোই সব মাটি করে দিলে। হাবুল মাথা নেড়ে বললে, সত্য কথা। এইখানে জঙ্গলের মধ্যে থাইকা ভূতগুলানের কি যে সুখ হয় তাও বুঝি নে। আমাগো কলকাতায় গিয়া বাসা করতো, থাকতেও ভালো, আমরাও ছুটি পাইতাম। আর যদি বাইসা বাইসা হেড পণ্ডিতের ঘাড়ে উইঠা বসতো, তাহলে আমাকে আর শব্দরূপ মুখস্থ করতে হইতো না। সে তো বেশ ভালো কথা, কিন্তু ভূতগুলোকে সে কথা বোঝাই কে? টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। যেতে চাস তো চল, কিন্তু সত্যি ভারী মায়া লাগছে রে। এমন আরাম, এমন খাওয়া দাওয়া,
ঝন্টেটা আবার রুটির সঙ্গে কতটা করে মাখন দিয়েছিল দেখেছিস তো। এখানে দিন কয়েক থাকলে আমরা লাল হয়ে যেতুম। আমি বললাম, তার আগে ভূতেরাই লাল হয়ে যাবে। টেনিদার সামনে থেকে একটা প্লেট তুলে নিয়ে তার তলায় লেগে থাকা একটুখানি মাখন চট করে চেটে নিলে। তারপর আর একটা বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তাহলে আজই? আমি আর হাবুল সমস্বরে বললাম, হ্যাঁ হ্যাঁ আজই। আজই আজই। ক্যাবলার কথা এতক্ষণ আমাদের মনেই ছিল না। সেই যে ভোরবেলা ঝাঁঝরির দাওয়াই দিয়ে আমাদের জ্ঞান ফিরিয়েছে, তারপর আর তার পাত্তাই নেই। কোথায় গেল ক্যাবলা? আমি বললাম, ক্যাবলা গেল কোথায়? টেনিদা চমকে বললে, তাই তো, সকাল থেকে তো ক্যাবলাকে দেখতে পাওয়া যাচ্ছে না। হাবুল সেন জানতে চাইল, ও ভূতের সঙ্গে মস্করা করতে আসিল, ভূতে তারে লইয়া যায় নাই তো? টেনিদা মুখ টুক কুচকে বললে, বয়েই গেছে ভূতের। ওটা যা অখাদ্যি, ওকে ভূতেও হজম করতে পারবে না। কিন্তু গেল কোথায়? আমাদের ফেলেই চম্পট দিল না তো? ঠিক এই সময় হঠাৎ বাজখাই গলায় গান উঠল। ছপ্পর কৌয়া নাচে নাচে বগুলা, আরে রামা হো হো রামা। গানটা এমন বেখাপ্পা যে আমাদের চেয়ার শুধু উল্টে পড়তে পড়তে সামলে গেলুম। এ আবার কিরে বাবা, দিন দুপুরে এসে হানা দিল নাকি? কিন্তু ভূতে রাম নাম করতে যাবে কোন দুঃখে? ভূত নয়, ক্যাবলা কোত্থেকে একগাল হাসি নিয়ে বারান্দায় উঠে পড়ল। গিয়েছিলি কোথায়? অমন ষাঁড়ের মতন চেঁচাচ্ছিসই বা কেন? টেনিদা জানতে চাইল। বলছি। ক্যাবলা করুণ চোখে আমাদের সামনে পেয়ালা পিরিচগুলোর দিকে তাকালো। হ্যাঁ, এরই মধ্যে ব্রেকফাস্ট শেষ? আমার জন্যে কিছুই নেই বুঝি? সে আমরা জানি নে, ঝন্টুরাম বলতে পারে। টেনিদা বললে, ব্রেকফাস্ট পরে করবি, কোথায় গিয়েছিলি তাই বল। ক্যাবলা মিটমিট করে হেসে বলল, ভূতের খোঁজে গিয়েছিলুম। ভূত পাওয়া গেল না, পাওয়া গেল এক ঠোঙা চিনে বাদাম। চিনে বাদাম? ক্যাবলা বললে, তাতে অর্ধেক খোসা অর্ধেক বাদাম, মানে অর্ধেকটাই খাওয়ার পরে আর ওরা সময় পায়নি। কে সময় পায়নি? আমি বেকুবের মতো জিজ্ঞেস করলুম। জানলার ওধারে ঝোপের ভেতরে বসে যারা মরার মাথা ছুঁড়েছিল তারাই। যদিও ভূত হয় তাহলে কিন্তু বেশ মডার্ন ভূত, বুঝলে টেনিদা? মানে বাদাম খায়, মুড়ি খায়, তেলে ভাজাও খায়। তেলে ভাজার শালপাতা আর মুড়িও পাওয়া গেল কি না? টেনিদা বললে, তার মানে? ক্যাবলা বললে, তার মানে হলো এইসব কোনো বদমাস আদমিকা কারসাজি। তারাই রাত্রিরে অমনি করে যাচ্ছে তাই রকম হেসেছে, ঘরের ভেতরে মরার মাথা ফেলেছে, অর্থাৎ আমাদের তাড়ানোর মতলব। তুমি পটলডাঙ্গার টেনিদা, গড়ের মাঠে গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন। তুমি এসব বদমাইশদের ভয়ে পালাবে এখান থেকে? ঠিক জানিস ভূত নয়? ঠিক জানি, ক্যাবলা বললে। ভূতে তেলে ভাজা চিনেবাদাম খায় এ কথা কে কবে শুনেছে? তার ওপর তারা বিড়িও খেয়েছে, 2-4টে পোড়া বিড়ির টুকরোও ছিল। তাহলে বদমাস লোক? পটলডাঙ্গার টেনিদা হঠাৎ বুক ঠুকে সোজা দাঁড়িয়ে পড়ল। মানুষ যদি হয় তবে বাবাজিদের এবার ঘুঘু আর ফাঁদ দুই দেখিয়ে ছাড়ব। চলে আয় সব, কুইক মার্চ। বলে এমনিভাবে আমাকে একটা হ্যাঁচকা টান মারল যে আমি ছিটকে সামনের মেঝে গিয়ে পড়লুম। হাবুল সেন প্যাঁচার মতো বেজার মুখ করে বললে, হ্যাঁ, কোথায় যাইতে হইবে? লোকগুলোর সঙ্গে একবার মোলাকাত করতে। আমরা কলকাতার ছেলে, আমাদের বক দেখিয়ে এমনি কেটে পড়বে? ইয়ার কি নাকি? চল চল, ভালো করে একবার চারিদিকটা ঘুরে দেখে আসি। ক্যাবলা বললে, কিন্তু আমার ব্রেকফাস্ট? সেটা একেবারে লাঞ্চের সময় হবে, নে চল। হাবুল আর ক্যাবলা উঠে দাঁড়িয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। স্পষ্ট দিনের আলোয় সেবেলা 8টার সময়
ঠিক আমাদের মাথার ওপর কে যেন কর্কশ গলায় বলে উঠল, বাহ 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 বাহ, বেশ 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 বেশ। তারপরই হাহা করে ঠাট্টার অট্টহাসি। কে বললে? কে হাসলো? কেউ না। মাথার উপরে টালির চাল আর লাল ইটের ফাঁকা দেওয়া, জনমানুষের চিহ্নও নেই কোথাও। যেন হাওয়ার মধ্যে থেকে ভেসে আসছে আশ্চর্য শব্দগুলো। অষ্টম গল্প, ছপ্পর কৌয়া নাচে। রাত নয়, অন্ধকার নয়, একেবারে ফুটফুটে দিনের আলো। দেওয়ালের উপর টালির চাল, একটা চড়ুই পাখি পর্যন্ত বসে নেই সেখানে। অথচ ঠিক মনে হলো ওই টালির চাল ফুঁড়েই হাসির আওয়াজটা বেরিয়ে এলো। কি করে হয়? কি করে এমন সম্ভব? আমরা কি পাগল হয়ে গেছি, নাকি ঝন্টুরাম চায়ের সঙ্গে সিদ্দি খিদ্দি কিছু খাইয়ে দিলে? তাই বা হবে কেমন করে? ক্যাবলা তো চা খায়নি আমাদের সঙ্গে, তবু সেও ওই অশরীরী হাসির আওয়াজটা ঠিক শুনতে পেয়েছে। প্রায় 4 মিনিট ধরে আমরা চার মূর্তি চারটে লাট্টুর মতো বসে রইলুম। আমরা অবশ্য লাট্টুর মতো ঘুরছিলাম না, কিন্তু মগজের সব ঘিলুগুলো ঝনর ঝনর করে পাক খাচ্ছিল। খাসা ছিলুম পটল ডাঙায়, পটল দিয়ে শিঙি মাছের ঝোলকে দিব্যি দিন কাটছিল। কিন্তু টেনিদার প্যাচে পড়ে এই ঝন্টি পাহাড়ে এসে দেখছি ভূতের কিল খেয়েই প্রাণটা যাবে। আরও 3 মিনিট পরে যখন আমার পিলের কাঁপুনি খানিক বন্ধ হলো, আমি ক্যাবলাকে বললুম, এবার? হাবুল সেন গোড়া লেবুর মতো চোখ দুটোকে একবার চালের দিকে বুলিয়ে এনে বললে, হ অখন কও। টেনিদা খাড়ার মতো নাকটা টিয়ার ঠোঁটের মতো সামনের দিকে ঝুলে পড়েছিল। জিভ দিয়ে একবার মুখটুক চেটে টেনিদা বললে, মানে ইয়ে হলো, মানুষ টানুষ সামনে পেলে চাটির চোটে তার নাকটা উড়িয়ে দিতে পারি, কিন্তু ইয়ে মানে মানে ভূতের সঙ্গে তো ঠিক পারা যাবে না। আমি বললুম, তাছাড়া ভূতেরা ঠিক বক্সিংয়ের নিয়ম টিয়মও মানে না। টেনিদা ধমক দিয়ে বললে, তুই থাম পুঁটি মাছ। পুঁটি মাছ? পুঁটি মাছ বললে আমার ভীষণ রাগ হয়। যদি ভূতের ভয় আমাকে বেজে কাবু করে না ফেলতো আর পালা জলের পিলেটা টনটনিয়ে না উঠতো, আমি ঠিক টেনিদাকে পোনা মাছ নাম দিয়ে দিতুম। ক্যাবলা কিন্তু ভাঙে তবু মোচকায় না। চট করে সে একেবারে সামনের লনে গিয়ে নামলো। তারপর মাথা উঁচু করে সে দেখতে লাগলো। তার উপরে বেজায় খুশি হয়ে বললে, ঠিক ধরেছি, ওই যে বলেছিলাম না, ছপ্পর কৌয়া নাচে নাচে বগুলা। টেনিদা বলল, মানে? ক্যাবলা বললে, মানে? মানে হলো চালের ওপর কাক নাচে আর নাচে বক। রাখ তোর বক নিয়ে বক বকানি। কি হয়েছে বল দেখি। হবে আর কি, একেবারে ওয়াটারের মতো, মানে পানিকা মাফিক সোজা ব্যাপার। ওই চালের উপরে লোক বসেছিল কেউ, সেই ওরকম বিটকেল হাসি হেসে আমাদের ভয় দেখিয়েছে। সে লোক গেল কোথায়? হ্যাঁ, নেমে এসে দেখো না, দেখাচ্ছি সব। আরে ভয় কি, না হয় রাম রাম জপ করতে করতেই চলে এসো এখানে। ভয়? ভয় আবার কে পেয়েছে? টেনিদা শুকনো মুখে বললে, পায়ে একটু ঝিঝি ধরেছে কি না, তাই। ক্যাবলা খিক খিক করে হাসতে লাগলো। ভূতের ভয়ে বহুত আদমি রমন ঝিঝি ধরে, ও আমি অনেক দেখেছি। এরপরে বসে থাকলে আর দলপতির মান থাকে? টেনিদা ডিম ভাজার মতো মুখ করে আস্তে আস্তে লনে নেমে গেল। অজ্ঞতা আমি আর হাবুলো গুটি গুটি গেলাম টেনিদার পেছনে পেছনে। ক্যাবলা বললেন, পেছনে ওই ঝাঁকড়া পিপুল গাছটা দেখছো? আর দেখছো ওর একটা মোটা ডাল কেমনভাবে বাংলো চালের উপর নেমে এসেছে? ওই ডাল ধরে একটা লোক চালের উপর নেমে এসেছিল, টালিতে কান পেতে আমাদের কথাগুলো শুনেছে, আর হা হা করে হেসে ভয় দেখিয়ে ডাল বেয়ে সটকে পড়েছে। হাবুল আস্তে আস্তে মাথা নাড়ালো। হ, এইটাই নেহাত মন্দ কথা কয় নাই। দেখতেছ না চালের উপর কতগুলো কচি পাতা পইরা রইছে? হ্যাঁ, কেউ ওই ডাল বাইয়া আসেছিল ঠিকই। আসছিল তো ঠিকই। হাবুলের গলা নকল করে টেনিদা বললে।
কিন্তু এর মধ্যেই সে গেল কোথায়? ক্যাবলা বললেন, কোথাও কাছাকাছি ওদের একটা আড্ডা আছে নিশ্চয়। মুড়ি আর চিনেবাদাম দেখেই আমি বুঝতে পেরেছি সেই আড্ডাটাই খুঁজে বের করতে হবে। রাজি আছো? টেনিদা নাক চুলকে বললে, মানে কথা হলো। ক্যাবলা আবার খিকখিক করে হেসে উঠল। মানে কথা হলো তোমার সাহস নেই, এই তো? বেশ, তোমরা না যাও, আমি একাই যাচ্ছি। দলপতির মান রাখতে প্রায় প্রাণ নিয়ে টান পড়বার জো। টেনিদা শুকনো হাসি হেসে বললে, যা যা যা, বাজে ফ্যাঁচ ফ্যাঁচ করিসনি। মানে সঙ্গে দু একটা বন্দুক পিস্তল যদি থাকতো। আমি বলতে যাচ্ছিলাম, বন্দুক পিস্তল থাকলেই বা কি হতো? কখনো ছুঁড়েছি নাকি ওইসব? আর টেনিদার হাতে বন্দুক থাকা মানেই আমরা সেফ খরচের খাতায়। ভূত টুত মারবার আগে টেনিদা আমাদেরই স্বীকার করে বসতো। ক্যাবলা বলল, বন্দুক দিয়ে কি হবে? তুমি তো এক এক চড়ে গড়ের মাঠের এক একটা গোড়াকে শুইয়ে দিয়েছ শুনতে পাই। বন্দুক তোমার মতন বীর পুরুষের কি দরকার? অন্য সময় হলে টেনিদা খুশি হতো, কিন্তু এখন ও ডিম ভাজার মতো মুখটা প্রায় আলু কাবলির মতো হয়ে গেল। টেনিদা হতাশ হয়ে বললে, আচ্ছা চল দেখি একবার। ক্যাবলা ভরসা দিয়ে বললে, তুমি কিচ্ছু ভেবো না টেনিদা, এসব নিশ্চয়ই দুষ্টু লোকের কারসাজি। আমরা পটলডাঙ্গা ছেলে হয়ে এতে ঘাবড়ে যাব? ওদের জাড়ি জুড়ি ভেঙে দিয়ে তবেই কলকাতায় ফিরবো, এই বলে দিলাম। হাবুল ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। কারজারি জুড়ি কে কেডা ভাঙবো সেইটাই ভালো বোঝা যাইতেছে না। কিন্তু ক্যাবলা এর মধ্যে বীর দর্পে পা বাড়িয়েছে। টেনিদা মানের দায়ে চলেছে পেছনে পেছনে। হাবুলও শেষ পর্যন্ত এগুলো সুরসুর করে। আমি পালাজ্বরের রুগী প্যালারাম, আমার ওসব ধ্যাসটার মধ্যে এগোনোর মোটেই ইচ্ছে ছিল না। তবু একা একাই বাংলোয় বসে থাকবো? ওরে বাবা, আবার যদি সেই ঘর ফাটানো হাসি শুনতে পাই, তাহলে আমাকে আর দেখতে হবে না। বাংলোতেই হতবাগা ঝন্টুরামটা থাকলেও কথা ছিল, কিন্তু আমাদের খাওয়ার বহর দেখে চা খাইয়ে সামনের গায়ে মুরগি কিনতে ছুটেছে। একা একা এখানে ভূতের খপ্পরে বসে থাকবো, এমন বান্দাই আমি নই। কোথায় আর খুঁজবো, কি বা পাওয়া যাবে? তবু চারজনে চলেছি। বাংলোর পেছনে একটা জঙ্গল, অনেক দূর পর্যন্ত চলে গেছে। জঙ্গলটা যে খুব উঁচু তা নয়, কোথাও মাথা সমান, কোথাও আর একটু বেশি। বেটে বেটে শালপলাশের গাছ, কখনো কোনো ঘেটু আর আকন্দের ঝোপ। মাঝখান দিয়ে বেশ একটা পায়ে চলা পথ এঁকে বেঁকে চলে গেছে। এই পথ দিয়ে কারা যে হাঁটে কে জানে? তাদের পায়ের পাতা সামনে না পেছনের দিকে, তাই বা কে বলবে? প্রথম প্রথম বুক দূর দূর করছিল, খালি মনে হচ্ছিল এক্ষুনি ঝোপের ভেতর থেকে হয়তো একটা স্কন্ধ কাটা নইলে শাকচুন্নি বেরিয়ে আসবে। কিন্তু কিছুই হলো না। দুটো চারটে বুনো ফল, পাখির ডাক আর সূর্যের মিষ্টি নরম আলোয় খানিক পরেই ভয় ভয় ভাবটা মন থেকে কোথায় যেন মুছে গেল। গোড়ার দিকে বেশ হুঁশিয়ার হয়ে হাঁটছিলুম, যাচ্ছিলুম ক্যাবলার পাশাপাশি। তারপর দেখি একটা বইচি গাছ, ইয়া বইচি পেকে কালো হয়ে রয়েছে। একটা ছিঁড়ে মুখে দিয়ে দেখি অমৃত। তারপরে আরও একটা, তারপরে আরও একটা। গোটা 50 খেয়ে খেয়াল হলো ওরা অনেকখানি এগিয়ে গেছে। তাড়াতাড়ি ওদের সঙ্গ ধরতে হবে। হঠাৎ দেখি আমার পাশেই ঝোপের মধ্যে লম্বা সাদা মতো কি ওটা? নিঘাত ল্যাজ, কাঠবিড়ালির ল্যাজ। কাঠবিড়ালি বড় ভালো জিনিস। ভন্টার মামা কোত্থেকে একবার একটা এনেছিল, সেটা তার কাঁধের ওপর চড়ে বেড়াতো আর জামার পকেটে শুয়ে থাকতো। ভারী পোষ মানে। সেই থেকে আমারও কাঠবিড়ালি ধরবার শখ। ধরি না খপ করে ওর ল্যাজটা চেপে। যেন ওদিকে তাকাচ্ছি না, এমনিভাবে গুটি গুটি এগিয়ে টক করে কাঠবিড়ালির ল্যাজটা আমি ধরে ফেললুম। তারপরে হেঁইও টান। কিন্তু কোথায় কাঠবিড়ালি? যেই টান দিয়েছি অমনি হাউমাউ করে একটা বিকট দানবীয় চিৎকার। সে চিৎকার আমার কানে তালা লেগে গেল। তারপরে কোত্থেকে আমার গালে এক 82 শিক্ষার চর।
ভৌতিক চর। সেই চর খেয়ে আমি শুধু সর্ষে ফুলই দেখলুম না, সর্ষে, কলাই, মটর, মুগ, পাট, আম, কাঁঠাল সব কিছুরই ফুল একসঙ্গে দেখতে পেলুম। তারপরেই সেই ঝোপের ভেতরে সোজা চিত, একেবারে পতন ও মূর্ছা। মরেই গেলুম কিনা কে জানে। প্যালা যা ধরেছিল তা সত্যি কি কাঠবিড়ালি না অন্য কিছু? ঝন্টি পাহাড়িতে কি সত্যি ভূত আছে না অন্য কোনো ষড়যন্ত্র? এই সবেরই উত্তর পাবেন চার মূর্তির পরবর্তী অংশে। সঙ্গে থাকুন স্যাটারডে সাসপেন্স বাই কুণালের।